আগের পর্বে আমরা দেখেছিলাম আর্থার জ্যাসমিনের সাথে অনেক অ্যাডভেঞ্চার করেছে, যার ফলে সে আরও শক্তিশালী আর পপুলার হয়ে গেছে। আর এখন এই এপিসোড শুরু হয় 2 বছর পর থেকে, যেখানে আমরা একটি হোটেল দেখি যেখানে সবাই এক মাস্ক পরা বিখ্যাত সোয়ার্ডম্যান নিয়ে নানা রকম গুজব আলোচনা করছে। একজন বলে, আমার তো এসব গুজব বিশ্বাসই হয় না। অন্যজন উত্তর দেয়, কিন্তু এগুলো সবই সত্যি। সে জ্যাসমিনের সাথে অ্যাডভেঞ্চার করছে আর তার উচ্চতাও কিছুটা কম, আর আমার এক পরিচিত তাদের টিমে ছিল। এটা শুনে প্রথম লোকটি জিজ্ঞেস করে, তাহলে তোমার পরিচিত সেই মাস্কওয়ালা লোকটির সম্পর্কে কি বলেছে? সে বলে, তুমি গুজবে যা শুনেছ সবই সত্যি, তবে সে কোনো মেজ নয়। এটা শুনে মাতাল লোকটি রেগে গিয়ে তার মুখে থুথু ফেলে দেয় এবং বলে, সব বাজে কথা, আমি এসব বিশ্বাস করি না। তুমি কি তার সম্পর্কে কোনো গল্প শুনেছ? সে জবাব দেয়, হ্যাঁ শুনেছি, সে নাকি একাই পুরো একটি ডানজিয়ন ক্লিয়ার করে ফেলেছে। মাতাল লোকটি আবার আর্থারকে নিয়ে হাসাহাসি করে। একটা বি ক্লাস অগমেন্টার একাই ডানজিয়ন ক্লিয়ার করবে? এটা অসম্ভব। অন্যজনও এবার একমত হয়, হয়তো তুমি ঠিক বলছো, নিশ্চয়ই জ্যাসমিন তাকে সাহায্য করেছে, না হলে একা কখনো সে এই কাজ করতে পারে না। আমার মতে সেই মাস্কওয়ালা ছেলে মোটেও এত শক্তিশালী না। যদি কোনোদিন তাকে পাই তাহলে আমি সহজেই তাকে হারিয়ে দেব। এটা বলে সে আরও মদ অর্ডার করে। অন্যজন ভাবে, বিশ্বাস হয় না এই মাস্কওয়ালা সোর্সম্যান এত সম্মান পাচ্ছে। গল্প অনুযায়ী সে জ্যাসমিনের স্টুডেন্ট, তার র্যাঙ্ক পরীক্ষায়ও তাকে সরাসরি বি র্যাঙ্ক দেওয়া হয়েছিল, আর এখন সে এ র্যাঙ্কে। 2 বছরে এত উন্নতি কেউ কিভাবে করে? আর আমি তো 3 বছরেও একই জায়গায়। আর এই মাতাল লোকটাও তো বি র্যাঙ্ক অগমেন্টার। সবাই আর্থারকে নিয়ে হাসাহাসি করতেই থাকে। তখন আর্থার অর্থাৎ নোট নিজেই সেখানে চলে আসে। মাতাল লোকটি আর্থারকে দেখে বলে, ও শয়তানের নাম নিতেই শয়তান হাজির, তুমি সেই ছোট সোর্সম্যান, তাই না? সবাই আর্থারকে দেখে অবাক হয়ে যায়। মাতাল লোকটি এগিয়ে এসে বলে, তোমার গার্ডিয়ান কোথায়? মানে জ্যাসমিন কোথায়? ছুটিতে গেছে নাকি? কিন্তু আর্থার তাকে ইগনোর করে সামনে এগিয়ে যায়। এতে মাতাল লোকটি রেগে বলে, শুধু গুজবের কারণেই তুমি এত বিখ্যাত, আর তুমি ভেবো না আমাকে হারাতে পারবে। এটা বলে সে তার তলোয়ার বের করে আর্থারের উপর আক্রমণ করে। তখন একটা ধামাকা হয় আর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে, কিন্তু সে দেখে তার আক্রমণ পুরোপুরি মিস হয়ে গেছে। এটা দেখে সে হতবাক হয়ে যায়, আর আর্থার তাকে রাগ ভরা চোখে দেখে। মাতাল লোকটি আরও রেগে গিয়ে তার তলোয়ারে মানা ইনফিউজ করে আর্থারের উপর আক্রমণ করতে থাকে, কিন্তু আর্থার সহজেই সব আক্রমণ ডজ করে ফেলে। এটা দেখে মাতাল লোকটি হেসে বলে, তুমি শুধু ডজ করতেই জানো, আঘাত করতে পারো না, ভীতু। এই কথা শুনে আর্থার আরও রেগে যায়, আর সে এক আঘাতে সে ওই লোকটির সব আঙুল কেটে ফেলে। এটা দেখে লোকটি বলে, তুমি এ কি করলে? সে দেখে আর্থারের অরা ভয়ঙ্করভাবে বের হচ্ছে। এটা দেখে হোটেলের সবাই ভয়ে কাঁপতে থাকে। তখন আর্থার বলে, তোমার কি হয়ে গেছে? হয়ে গেলে সামনে থেকে সরে দাঁড়াও। এটা বলে আর্থার নিজের কাজ করার জন্য চলে যায়। অন্যরা আহত লোকটিকে সাহায্য করতে আসে, আর আর্থার রিসেপশনে গিয়ে বলে, নোট নামে যে রেশন এসেছে তা দয়া করে আমাকে দিন। রিসেপশনের মেয়েটি আর্থারকে দেখে ভয় পেয়ে সে আর্থারকে রেশন দিয়ে দেয়। রেশন নিয়ে আর্থার সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আর্থার বাইরে আসে, আর জ্যাসমিন তাকে দেখে বলে, এত দেরি হলো কেন? তখন আর্থার অজুহাত দেয়, রিসেপশনিস্টের রেশন খুঁজতে একটু দেরি হয়ে গেছে। এটা শুনে জ্যাসমিন বলে, মিথ্যে কেন বলছো? যদি তাই হয় তবে তোমার মাস্কে রক্ত লেগে আছে কেন? এটা শুনে আর্থার ঘাবড়ে যায় এবং নিজের মাস্ক খুলে দেখে, আর সে এটা দেখে স্বস্তি পায় যে মাস্ক ভাঙেনি। পরের দৃশ্যে
আর্থার ও জ্যাসমিন আবার তাদের অ্যাডভেঞ্চারের পথে বেরিয়ে পড়ে। পথে আর্থার তার পরিবারকে একটি চিঠি লিখছিল। সে চিঠিতে লেখে, যখন তোমরা এই চিঠি পড়বে তখন আমি ডানজনের ভেতরে থাকব। জানি গত কয়েক সপ্তাহে বাড়ি আসতে পারিনি, তোমরা আরেকটু অপেক্ষা করো। আর্থার বলে, গত 2 বছরে লিলিয়া অ্যাওয়াকেন হয়েছে, যেটাই ভিনসেন্ট খুব খুশি। চিঠিতে আর্থার ভিনসেন্টকে বলে, এত খুশি হয়ে লিলিয়াকে সরাসরি টিউটারের কাছে পাঠিয়ে দিও না, আগে লিলিয়াকে নিজে থেকেই ট্রেন করতে দিও। আর এটা অদ্ভুত লাগবে যে যখন আমি স্কুলে যাব তখন লিলিয়া আমার সিনিয়র হয়ে যাবে। এরপর আর্থার লেখে, জ্যাসমিন আর আমিও ভালোই ট্রেনিং করছি, আর আমি আগের চেয়েও আরও শক্তিশালী হয়েছি। আগেরবার বাবার সাথে যখন পাঞ্জা লড়ছিলাম আমি লাইট অরেঞ্জ স্টেজে ছিলাম, আর এখন তারও অনেক ওপরে পৌঁছে গেছি। জ্যাসমিন আমাকে উইন্ড ম্যাজিক সম্পর্কে শেখাচ্ছে, আর আমি তাকে ব্লেড টেকনিক শেখাচ্ছি। শেষে আর্থার লেখে, আর আমি আমার প্রমিস ভুলিনি, এই অ্যাডভেঞ্চারই আমার শেষ ট্রিপ হবে। কয়েক সপ্তাহের মধ্যেই আমি স্কুলে ভর্তি হব, তাই আমি খুব শিগগিরই বাড়ি ফিরছি। চিঠি লেখা শেষ করে আর্থার সেটি বন্ধ করে। তখন জ্যাসমিন বলে, এই চিঠি পৌঁছতে কিছুটা সময় লাগবে। এরপর জ্যাসমিন জিজ্ঞেস করে, সিলভি কি আমাদের সাথে আসবে? আর আমরা জানতে পারি সিলভি একা একা অন্যদিকে ট্রেনিং করছে এবং আরও শক্তিশালী হচ্ছে। আর্থার বলে, আমি তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারছি। সিলভি বলছে পুরোপুরি প্রস্তুত হলে তবেই সে ফিরবে, সেও শক্তিশালী হতে চায়। জ্যাসমিন বলে, ঠিক আছে, তাহলে আগে নিজেদের মিশনে ফোকাস করি। পরের দৃশ্যে তারা একটি ডানজিয়নের কাছে পৌঁছায়। সেখানে ইতিমধ্যে অনেক অ্যাডভেঞ্চারার ছিল। আর্থার সেখানে লুকাসকেও দেখতে পায়। আর্থার তাকে দেখে অবাক হয়ে যায়। একজন অ্যাডভেঞ্চারার তাদের দেখে বলে, চলো তোমাদের আমাদের পার্টির সাথে পরিচয় করিয়ে দেই। এটা বলে সে আর্থারের সঙ্গে হাত মেলায় এবং খুশি হয়ে বলে, তোমার গ্রিপ বেশ শক্ত, তোমাকে নিয়ে অনেক গুজব শুনেছি, মনে হয় সবই সত্যি। এরপর সে নিজের পরিচয় দেয়, আমার নাম রেজিনাল্ড, আমি এ ক্লাস অগমেন্টর, আর আমি আর্থ এলিমেন্ট ইউজ করি। আমার ক্লাস হলো সলিড ইয়েলো কোর। পরে সে লুকাসকে পরিচয় করায়। লুকাস হলো ডার্ক ইয়েলো কনজুরার, আর সে এ র্যাঙ্কের। লুকাস ফায়ার এলিমেন্ট ভালোই ব্যবহার করতে পারে। এরপর সে আরেকজনকে পরিচয় করায়, এটা ক্রায়ল, সে ওয়াটার এলিমেন্ট ব্যবহার করে, আর সে দলের শিল্ড হিসেবে কাজ করবে। এরপর আরেকটি ছেলে সামনে আসে। আর্থার তাকে চিনতে পারে, একে তো একাডেমিতে দেখেছিলাম। ঠিক তখনই ছেলেটা নিজেই বলে, আমার নাম ইলাইজা নাইট, আমি এ ক্লাসের ডার্ক অরেঞ্জ কনজিউরার, আর আমি আর্থ এলিমেন্টে ভালো ব্যবহার করতে পারি। এরপর আরেকজন তার পরিচয় দেয়, আমি অলিভার, এ ক্লাসের ডার্ক ইয়েলো স্টেজের কনজিউরার, আর আমি হিলিংয়ে বিশেষজ্ঞ। এরপর এক মেয়ে সামনে এসে বলে, আমি এই পার্টির পরবর্তী সদস্য, আমার নাম সামান্থা টেম্পেস্ট, আর আমি ডার্ক ইয়েলো স্টেজের এ ক্লাসের কনজিউরার। আমি শুধু ওয়াটার এলিমেন্ট ব্যবহার করতে পারি। এটা বলার পর সে আর্থারের কাছে গিয়ে বলে, আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি, দয়া করে আমার ভালোভাবে খেয়াল রেখো। এরপর আরেকজন আর্মার পরা লোক সামনে আসে, আমার নাম ব্রাল্ড, তোমাদের সবাইকে দেখে ভালো লাগছে। আমি ইতিমধ্যেই ডাবল এ ক্লাস পেয়েছি, আর আমি লাইট ইয়েলো স্টেজের অগমেন্টার। আমি ফায়ার এলিমেন্ট ইউজ করতে পারি, আর আজ আমি এই পার্টির লিডার। তারপর ব্রাল্ড জিজ্ঞেস করে, তোমরা নিজেদের সম্পর্কেও কিছু বলবে? তখন জেসমিন নিজের পরিচয় দিতে শুরু করে। সে প্রথমে নিজের নাম বলে এবং জানায় যে সে লাইট ইয়েলো স্টেজে আছে এবং সেও ডাবল এ ক্লাসের অগমেন্টার। সাথে সে উইন্ড এলিমেন্ট ব্যবহার করতে পারে এবং সে একসাথে 2টি তলোয়ার ব্যবহার করে। এটা শুনে ব্রাল্ড বলে, তাহলে আমাদের গ্রুপে আরেকজন এ ক্লাসের সদস্য আছে, এটা সত্যিই খুব ভালো। এরপর আর্থার নিজের পরিচয় দেয়। সে সকলকে জানায়, আমার নাম নোট, আমি লাইট অরেঞ্জ স্টেজে আছি, আমি এ ক্লাসের অগমেন্টার এবং আমি ফায়ার এলিমেন্ট ব্যবহার করতে পারি। এটা শুনে সামান্থা অবাক হয়ে বলে, তুমি ফায়ার এলিমেন্ট ব্যবহার করতে পারো? কিন্তু আমি তো শুনেছিলাম তোমার কোনো এলিমেন্টই নেই। তখন আর্থার বলে, কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি কিছুদিন আমার ম্যাজিক ব্যবহার করিনি।
এরপর ব্রাল্ড জেসমিন ও আর্থারকে বলে, তোমাদের ব্যাগ দেখে তো মনে হচ্ছে অনেক ভারী। তোমাদের কি ডাইমেনশন রিং নেই এগুলো ভেতরে রাখার জন্য? তারা না বলে দেয়। ব্রাল্ড তখন লুকাসকে জিজ্ঞেস করে, তোমার ব্যাগে কি জায়গা আছে? লুকাস বলে, না। তখন ইলাইজা বলে, আমার ডাইমেনশন রিংয়ের ভেতরে জায়গা আছে, তোমরা চাইলে তোমাদের জিনিসপত্র এখানে রাখতে পারো। এটা শুনে তারা রাজি হয়ে যায় এবং তাদের ব্যাগ ইলাইজার ডাইমেনশন রিংয়ে রেখে দেয়। আর্থার মনে মনে বলে, আমি ভেবেছিলাম লুকাসের কাছে ডাইমেনশন রিং থাকবে, কিন্তু ইলাইজার কাছেও থাকবে এটা ভাবিনি। কারণ ডাইমেনশন রিংয়ের টেকনোলজি সেই এনসিয়েন্ট মেজদের, যারা জাইরাস ফ্লোটিং সিটিকে বানিয়েছিল। আর ছোট্ট স্টোরেজের ডাইমেনশন রিংও খুবই দামি হয়ে থাকে। আর্থার নিজের ব্যাগ রাখার পর ইলাইজাকে ধন্যবাদ বলে। এটা শুনে ইলাইজা লজ্জা পেয়ে চলে যায়। এরপর সবাই ডানজিয়ানে ঢোকার জন্য প্রস্তুত হয়ে যায়। তারা সবাই ডানজনের ফার্স্ট ফ্লোরে পৌঁছে যায়। তখন ব্রাল্ড সবাইকে সাবধানে থাকতে বলে। তারা ভেতরে ঢোকার পরও কোনো বিস্ট দেখতে পায় না। এটা দেখে সবারই একটু অদ্ভুত লাগে। ঠিক তখনই হঠাৎ উপরের দিক থেকে কিছু পাথর ঝরে পড়তে শুরু করে। আর ব্রাল্ড যখন উপরে তাকায়, সে বুঝতে পারে উপরে তো বাদুর জাতীয় মনস্টার আছে যারা আক্রমণ করতে যাচ্ছে। তাই ব্রাল্ড সবাইকে সতর্ক থাকতে বলে। এরপরই সেই মনস্টারগুলো ওদের ওপর হামলা করে। একটি হামলা অলিভারের গায়ে লাগতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই জ্যাসমিন এসে তাকে বাঁচায়। আর এতগুলো মনস্টার দেখে ব্রাল্ড সবাইকে ফরমেশনে আসতে বলে। এটা শুনে সবাই একসাথে একটি সার্কেলের মতো দাঁড়িয়ে যায়, আর অলিভার সবাইকে বুস্ট দিচ্ছিল। তখন মনস্টাররা একসাথে তাদের ওপর আক্রমণ করে দেয়। এটা দেখে তারাও মনস্টারদের সঙ্গে লড়াই করতে থাকে। তখন ব্রাল্ড সবাইকে বলে, এভাবে লড়াই করে লাভ নেই, তাই নিজেদের স্ট্যামিনা আর মানা বাঁচাও। কিন্তু লুকাস ব্রাল্ডের কথা শোনে না। সে ফায়ার সাইক্লোন নামে এক পাওয়ারফুল ফায়ার ম্যাজিক ব্যবহার করে, আর এক আঘাতেই অনেক মনস্টারকে শেষ করে ফেলে। এটা দেখে ব্রাল্ড রেগে বলে, আমি যা বলেছি তুমি কি তা শুনতে পাওনি? আমরা জানি না এই ডানজনের গভীরে কি আছে। লুকাস জবাব দেয়, সমস্যা কি তোমার? আমি এদের দ্রুত শেষ করেছি যাতে বাকিদের মানা বেঁচে যায়। তারপর ব্রাল্ড সবাইকে সামনে এগোতে বলে। এরপর আর্থার আমাদের বলতে শুরু করে, এই ডানজন বিখ্যাত কারণ এখানে এমন মনস্টার পাওয়া যায় যাদের মারা যায় না, কারণ তাদের মানা কোর থাকে না। তাই এদের সঙ্গে লড়াই কখনো শেষ হয় না। প্রথম যে অ্যাডভেঞ্চাররা এখানে এসেছিল তারা এই জায়গার নাম দেয় ডায়ারা টুমস। এরপর তারা সামনে এগোয়, আর ব্রাল্ড সবাইকে বলে, আগেরবার এখানে এসে আমি একটি হিডেন এন্ট্রান্স মার্ক করেছিলাম। এরপর সবাই উপরে উঠে যায়। ব্রাল্ড বলে, আমি এই পর্যন্ত এসেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার পার্টি নিয়ে আসব, তাই এর সামনে আমি কখনো যাইনি, তাই সামনে কি আছে তা জানি না। তবে এখানেই হয়তো সেই আর্টিফ্যাক্ট পেতে পারি, যার কারণে এখানে থাকা সব মনস্টার আনডেড হয়ে গেছে। তারা সামনে এগোতেই হঠাৎ সামান্থার উপর একটা হামলা হয়, কিন্তু আর্থার সামান্থাকে বাঁচিয়ে ফেলে। এটা দেখে রেজিনাল্ড ব্রাল্ডকে বলে, তুমি আগে কেন বলনি যে এখানে ট্র্যাপ আছে? ব্রাল্ড বলে, আগেরবার যখন আমি এই জায়গায় এসেছি তখন এখানে কোনো ফাঁদ ছিল না। এখন আর্থার ওই জিনিসটা দেখে সবাইকে বলে, এটা কোনো ট্র্যাপ নয়, এটা এক ধরনের মানা বিস্টের হামলা ছিল। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, আর ব্রাল্ড সবাইকে আবার সতর্ক থাকতে বলে। তারা সামনে এগোয় এবং এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তাদের প্রচণ্ড গরম অনুভব হয়। আর্থার বুঝতে পারে এটা কোনো পাওয়ারফুল প্রেসারের কারণে হচ্ছে। হঠাৎ তারা যে জায়গায় দাঁড়িয়েছিল সেটা কাঁপতে থাকে। ঠিক তখনই মাটির নিচ থেকে বিশাল একটি মনস্টার বেরিয়ে আসে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তাকে থামানোর জন্য ক্রায়োল নিজের শিল্ড তোলে, আর সামান্থা ওয়াটার শিল্ড তৈরি করে। আর ক্রায়োল ব্রাল্ডকে জিজ্ঞেস করে, তুমি যখন আগেরবার এসেছিলে তখন কি এটা ছিল? ব্রাল্ড বলে, না। ক্রায়োল বলে, তাহলে নতুন মানা বিস্টের প্রজাতি এই ডানজনে কিভাবে এলো?
এটা তো অসম্ভব। এরপর তারা দেখে যে সেই মনস্টারটি তাদের দিকে আক্রমণ করতে আসছে, কিন্তু মনস্টারটি তাদের পাশ কাটিয়ে সামনে চলে যায়। এটা দেখে সবাই বলে, মনে হচ্ছে মনস্টারটি আমাদের টার্গেট করছিল না। এটা দেখে অলিভার বলে, তাহলে এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি, চলো আর্টিফ্যাক্ট খুঁজতে এগিয়ে যাই। এটা বলে অলিভার সামনে এগোতে থাকে এবং সামান্থার সামনে শো অফ করতে থাকে। অলিভার সামনে যেতেই সবাই তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু অলিভার কিছুতেই থামতে চায় না, সে একাই এগিয়ে যায়। ঠিক তখনই আর্থার লক্ষ্য করে যে মাটি গরম হয়ে উঠছে। এটা দেখে আর্থার ভয় পেয়ে যায় এবং দ্রুত লুকাসকে হিট ওয়েভ ব্যারিয়ার কাস্ট করতে বলে। আর্থার বুঝে যায় কি ঘটতে যাচ্ছে, তাই সে ব্রাল্টকে থামাতে সামনে ছুটে যায় এবং তখনই লুকাস হিট ওয়েভ ব্যারিয়ার কাস্ট করে দেয়। কিন্তু অলিভার ব্যারিয়ারের ভেতরে ঢুকতে পারে না। এটা দেখে আর্থার ভয় পেয়ে যায় এবং তাকে বাঁচাতে ছুটে যেতে চায়, কিন্তু ঠিক তখনই একটি ভয়ানক ফায়ার ব্লাস্ট হয়। এর ফলে অলিভার সবার সামনে মারা যায়। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। তাদের সামনে অলিভারের মৃতদেহ পড়ে থাকে আর পাশে একটি জেম থাকে, যেটা অলিভারেরই ছিল। আর্থার সেই জেমটি তুলে নিয়ে সামান্থাকে দেয় এবং বলে, এই জেমটা পাওয়ারফুল, তাই এইটা তুমি ব্যবহার করো। এতে সামান্থাও রাজি হয়ে যায়। এরপর ব্রাল্ট আর্থারকে বলে, আর একবার ইরাপশন হওয়ার আগে এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে হবে। এরপর তারা দ্রুত এগোতে থাকে, কিন্তু ঠিক তখনই আবার ওই মনস্টার বেরিয়ে আসে। এটা দেখে সবাই একসাথে মনস্টারটাকে থামানোর জন্য লড়াই করতে থাকে। আর আমরা লুকাসকে দেখি যে ভয়ে কাঁপছিল, কিন্তু আর্থার নয়। আর্থার মনে মনে বলে, সাধারণ ফায়ার স্পেল এর কিছুই করতে পারছে না, এর মানে আমাকে আরও বেশি তাপ দিয়ে হামলা করতে হবে। তারপর আর্থার তার তলোয়ারে নিজের ফায়ার এলিমেন্ট লাগিয়ে সেই মনস্টারের ওপর আক্রমণ করে। জ্যাসমিনও সাহায্য করে, আর তারা মিলে মনস্টারটিকে প্রায় হারিয়ে দেয়। কিন্তু মনস্টারটি পুরোপুরি মারা যায় না, তাই সে পালিয়ে যায়। এটা দেখে ব্রাল্ট বলে, চলো আপাতত আমরা নিরাপদ আছি, তাই সামনে এগোই। তারা আবার এগোতে থাকে, কিন্তু আবার হঠাৎ মাটি কাঁপতে শুরু করে। তখন আর্থার বলে, মনস্টার আমাদের মারতে আসেনি, সে শুধু সময় নষ্ট করছিল যাতে পরের ইরাপশন শুরু হয়। এরপর সত্যিই আবার ইরাপশন শুরু হয়। সবাই নিজেদের পাওয়ার ব্যবহার করে বাঁচতে থাকে, তবে লুকাস নিজেকে বাঁচাতে পারছিল না। এটা দেখে আর্থার দ্রুত গিয়ে তাকে বাঁচিয়ে ফেলে, কিন্তু লুকাস এতে রেগে গিয়ে আর্থারকে সরে যেতে বলে। ঠিক তখনই সামান্থা চিৎকার করে ওঠে। আর্থার তাকিয়ে দেখে ব্রাল্ট সামান্থাকে বাঁচাতে গিয়ে নিজেকে স্যাক্রিফাইস করেছে। ব্লাস্টের কারণে ব্রাল্টের হাত উড়ে গেছে। পরের দৃশ্যে দেখা যায় সবাই মিলে ব্রাল্টকে ধরে গরম তলোয়ার দিয়ে তার ক্ষত সিল করছে, যাতে রক্ত কম বের হয়। ব্রাল্টের চিকিৎসা শেষ হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। আর্থার বসে থাকে। তখন ক্রায়োল একটি স্যান্ডউইচ নিয়ে আসে। সে বলে, এটা খেয়ে একটু চিয়ার আপ হও। সে আর্থারের পাশে বসে বলে, এটা আমার ট্র্যাভেল স্পেশাল স্যান্ডউইচ, এমন মুহূর্তের জন্যই আমি এটা রেখে দিই। তারপর সে আর্থারকে শেখায় কিভাবে গরম করে স্যান্ডউইচটা খেতে হয়। আর্থারেরও স্যান্ডউইচটা খেয়ে ভালো লাগে। এটা দেখে ক্রায়োল বলে, এই রেসিপিটা আমার ফিয়ান্সে তৈরি করেছিল। এটা শুনে আর্থার বলে, তুমি সত্যিই খুব ভাগ্যবান, আর তোমার ফিয়ান্সেকে ধন্যবাদ দিও, তার জন্যেই এত সুস্বাদু কিছু খেতে পেলাম। এটা শুনে ক্রায়োল একটু অস্বস্তিতে পড়ে এবং শুধু বলে, হ্যাঁ। অন্যদিকে লুকাস ব্রাল্টের সঙ্গে ঝগড়া করছিল। সে বলে, আমি এই পার্টিতে এসেছিলাম কারণ আমাদের লিডার ডাবল এ ক্লাসের ছিল। এখন আমাদের লিডারের একটা হাত নেই আর হিলারও নেই। এখন আমরা কি করব? এটা শুনে ব্রাল্ট রেগে বলে, তুমি নিজেকে বড় যোদ্ধা ভাবো নাকি? তুমি নিজে ভয়ে তোমার অস্ত্র সেখানেই ফেলে দিয়েছিলে, কিন্তু নোট এসে তোমাকে বাঁচিয়েছিল। এটা ভুলে যেও না, আমি তোমার মতো নই, আমি সামান্থাকে বাঁচিয়েছি, এই কারণেই আমার সাথে এমনটা হয়েছে। তাদের ঝগড়া চলতে থাকা অবস্থায় আর্থার সেখানে চলে আসে। আর্থারের ভয়ানক প্রেজেন্স দেখে
তারা দুজনেই ভয় পেয়ে যায়। কিন্তু লুকাস রেগে বলে, আমি অরেঞ্জ কোর ইউজার, আর আমার সাথে এভাবে কথা বলতে পারো না। এটা শুনে আর্থার বলে, এতে আমার কিছু যায় আসে না, তুমি ইয়েলো কোর, সিলভার কোর বা তুমি যদি গড হও, তাতে আমার কিছু যায় আসে না। এই মুহূর্তে তুমি কেবল একজন টিম মেম্বার। এটা শুনে লুকাস একদম চুপ হয়ে যায়, আর আর্থার সেখান থেকে সরে গিয়ে আহত ব্রাল্ডের কাছে আসে। আর্থার বলে, আগে এগোনোর আগে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, বাকিরা কন্টিনিউ করতে পারবে। কিন্তু তুমি বলো, তুমি কন্টিনিউ করতে চাও নাকি থেমে যেতে চাও? তোমার শারীরিক অবস্থা কিন্তু খুব খারাপ। তখন ব্রাল্ড উত্তর দেয়, না, আমি কন্টিনিউ করব। হয়তো এটা আমার জীবনের শেষ ডানজান রেড, তাই এটাকে শেষ করতেই হবে। এটা শুনে সামান্থা বলে, কিন্তু একটা হাত নিয়ে তুমি কিভাবে লড়বে? কিন্তু ব্রল্ড আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি এখনও AA ক্লাস অগমেন্টার, তাই আমি হার মানব না। তারপর সে সবাইকে বলে, এখন থেকে আমাদের লিডার নোটের হওয়া উচিত, কারণ আমাদের মধ্যে সেই সবচেয়ে শক্তিশালী। বাকিরাও এতে রাজি হয়ে যায়। আর্থার বলে, ঠিক আছে, আমি লিডার হব, কিন্তু এর আগে আমরা এখানেই আধা ঘন্টা বিশ্রাম নেব। আধা ঘন্টা পরে তারা আবার সামনে এগোয়। তখন ব্রল্ড বলে, আমি বুঝতে পারছি না যে এই জায়গাটা পরিবর্তন হয়ে গেছে কিভাবে, আর এখানে তো পথটা ব্লক করা আছে। তখন রেজিনাল্ড বলে, অভিযোগ করে লাভ নেই, এখন এই পথটাই খুলতে হবে। সে তার হ্যামারে আর্থ ম্যাজিক ব্যবহার করে সামনে থাকা দেয়াল ভাঙার চেষ্টা করে, কিন্তু পথ পুরোপুরি খুলতে পারে না। তাই জ্যাসমিনও তার ম্যাজিক দিয়ে সাহায্য করে, যার ফলে পথ খুলে যায়। এরপর হঠাৎ তারা এক অদ্ভুত জায়গায় এসে পৌঁছায়। চারদিকে অনেক গাছপালা। সবাই অবাক হয়ে যায়, কারণ জায়গাটিকে ধরে রাখার মতো কোনো পিলার নেই, মাটি যেন নিজেরাই ভাসছে। তখন ক্রায়ল বলে, আমার খুব ঘুম আসছে, একটু বিশ্রাম নিলে কেমন হয়? কিন্তু আর্থারের মনে হচ্ছিল এই জায়গাটা নিরাপদ নয়, কিন্তু সে ধরতে পারছিল না যে এখানে কী সমস্যা। ঠিক তখনই জ্যাসমিন সামনে একজন মানুষকে দেখতে পায়, যে তাদের দিকে তাকিয়ে হাসছিল। এটা দেখে জ্যাসমিন ভয় পেয়ে যায়। হঠাৎই সেখানে প্রচুর কুয়াশা তৈরি হতে শুরু করে। তখন ক্রায়োলও কাউকে ডাকতে শুরু করে। সে বলে, ক্লারা, এটা কি তুমি? সে সামনে কাউকে দেখতে পায়, কিন্তু অন্যরা কাউকে দেখতে পায় না। ক্রায়োল বলে, ক্লারা, আমি জানতাম তুমি মারা যাওনি, তুমি ওইখানেই দাঁড়াও, আমি তোমার কাছে আসছি। এটা বলে ক্রায়োল একাই সামনে দৌড়ে যায়, আর বাকি সবাই তাকে থামানোর চেষ্টা করলেও সে কারোর কথা শোনে না। আর্থার তখন তাকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু জ্যাসমিন তাকে থামিয়ে দেয় এবং বলে, এই কুয়াশা খুব বিপজ্জনক, এই কুয়াশার কারণে ইলিউশন তৈরি হচ্ছে। এটা শুনে আর্থার বলে, ও, এখন বুঝলাম এখানে সমস্যা কোথায়। এরপর আর্থার সবাইকে একসাথে থাকতে বলে এবং জানায় এই কুয়াশা তাদের সেন্সকে বিভ্রান্ত করবে। তারপর সে সামান্থাকে একটি ব্যারিয়ার তৈরি করতে বলে। এটা শুনে সামান্থা এটি ওয়াটার ব্যারিয়ার তৈরি করে। এরপর আর্থার জানতে চায়, ক্লারাকে? রেজিনাল্ড বলে, সে ক্রায়লের ফিয়ান্সে, যে মারা গেছে। আমি নিজের চোখে দেখেছি ক্লারা ডানজিয়ানে মারা গেছে। আমাদের দ্রুত ক্রায়লকে খুঁজে বের করতে হবে, নইলে তার সাথে খারাপ কিছু হতে পারে। এদিকে লুকাস আবার ভয় পেতে থাকে। সে রেজিনাল্ড আর ব্র্যাল্ডকে বলে, তোমরা কেমন অ্যাডভেঞ্চারার, তোমাদের প্ল্যান অনুযায়ী তো কিছুই চলছে না। এটা শুনে তারা কেউ কিছু বলতে পারে না। আর্থার দেখে জ্যাসমিনও চিন্তায় ছিল। এটা দেখে আর্থার জ্যাসমিনকে জিজ্ঞেস করে, তুমিও কি কিছু দেখেছ? জ্যাসমিন বলে, হ্যাঁ, আমি আমার বাবাকে দেখেছি। তিনি হাত বাড়িয়ে আমাকে ডাকছিলেন এবং হাসছিলেন। এখন জ্যাসমিনের নিজের খারাপ অতীত মনে পড়ে, তাই সে ঘাবড়ে যায়। এটা দেখে আর্থার জ্যাসমিনের হাত ধরে তাকে শান্ত করে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর আর্থার বলে, আমাদের এই কুয়াশার কিছু করতে হবে। তুমি কি এমন কোনো স্পেল করতে পারবে যাতে কুয়াশা সরে যায়? জ্যাসমিন বলে, সব কুয়াশা সরাতে পারবো না, কিন্তু আমি একটা পথ তৈরি করতে পারবো যাতে আমরা ক্রায়লকে খুঁজে পাই। এরপর জ্যাসমিন তার উইন্ড ম্যাজিক ব্যবহার করে সামনে থাকা কুয়াশা সরিয়ে দেয় এবং একটি পথ তৈরি হয়। কিন্তু সামনে তাকাতেই সবাই অবাক হয়ে যায়,
কারণ সামনে অনেকগুলো লতা তাদের পথ আটকিয়ে রেখেছে। এটা দেখে আর্থার অবাক হয়ে বলে, এত লতা এখানে কি করছে? আর জ্যাসমিন এত শক্তিশালী আক্রমণ করল, তবু এগুলোর কিছুই হলো না। আর্থার এখন লুকাসকে বলে, লতাগুলো আবার আসছে, তাই দ্রুত এগুলো শেষ করো। লুকাসও এখন শক্তিশালী ফায়ার ম্যাজিক ব্যবহার করে, যার ফলে লতাগুলো জ্বলতে শুরু করলেও আবার জন্মাতে থাকে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এরপর আর্থার রেজিনাল্ডকে বলে সব কনজারারদের প্রোটেক্ট করতে, যাতে তারা শক্তিশালী স্পেল দিয়ে অ্যাটাক করতে পারে। রেজিনাল্ডও রাজি হয়। এরপর আর্থার ব্রাল্ট এবং জ্যাসমিনকে বলে, আমার সাথে চলো, সামনে এগিয়ে পথ পরিষ্কার করি। তারাও এগিয়ে যায়। এখন আর্থারের নজরে আসে লতাগুলো আসলে ঠিকমতো জ্বলছেই না। এরপর সে ভাবে, হয়তো এর কারণ হলো লতাগুলোর ভেতরে প্রচুর আর্দ্রতা রয়েছে। এটা বলার পর আর্থার বলে, যদি এমনটাই হয় তাহলে আমি এটা ট্রাই করে দেখি। এরপর আর্থার একটি কৌশল চেষ্টা করে এবং সেটা কাজও করে। সে সহজেই লতাগুলো কেটে ফেলে এবং লতাগুলো আবার জন্মায়ও না। সে এটা ব্রাল্টকে বোঝাচ্ছিল, কিন্তু তখনই আর্থার দেখে ব্রাল্ট সম্পূর্ণ পাগলের মতো লতাগুলোকে আক্রমণ করছে। এটা দেখে আর্থার বলে, ব্রাল্ট তো এদের শেষ করার জন্য পাগল হয়ে যাচ্ছে। এরপর সে দেখে জ্যাসমিনও একই টেকনিক শিখে ফেলেছে এবং লতাগুলো কাটছে। কিন্তু হঠাৎই অনেক লতা ব্রাল্টকে জড়িয়ে ধরে। এটা দেখে আর্থার দ্রুত ছুটে গিয়ে তাকে বাঁচায়। আর্থার বলে, তুমি তো বলেছিলে এটা তোমার শেষ ডানজান রেড হতে যাচ্ছে, তাহলে কি তুমি এখানে মরতে চাও? বোকামি বন্ধ করো আর ঠিকভাবে লড়াই করো, আমাদের তোমাকে দরকার। ব্রাল্ট এর জন্য রাজি হয়। তারপর আমরা লুকাসকে দেখি যে একটি পোষণ খেয়ে নিজের মানা রিকভার করে এবং একটি প্রচণ্ড শক্তিশালী ফায়ার ম্যাজিক ব্যবহার করে লতাগুলো পোড়াতে থাকে। এদিকে ইলাইজা তার আর্থ ম্যাজিক দিয়ে মাটিকে এমনভাবে নড়াচড়া করায় যাতে লতাগুলো আর সহজে রিজেনারেট করতে না পারে। আর লুকাস যেহেতু আগুন লাগিয়েছে, তাই লতাগুলো ঠিকভাবে রিজেনারেট করতে পারে না। আর্থার বলে, সামান্থার স্পেলের সাহায্যে তারা এখন ক্রায়োলকে খুঁজে বের করবে। সামান্থা এরপর অ্যাকোয়া সাইফোন নামে একটি ইউটিলিটি স্কিল ব্যবহার করে আশপাশ থেকে পানি টেনে নেয়। এতে লতাগুলো শুকিয়ে যায়। এটা দেখে আর্থার সামান্থার প্রশংসা করে, কিন্তু সে লক্ষ্য করে এই স্পেলটি ব্যবহার করতে গিয়ে সামান্থার অনেক স্ট্যামিনা খরচ হয়ে গেছে এবং সে পড়ে যাচ্ছে। আর্থার দ্রুত তাকে ধরে ফেলে। ঠিক তখনই যেসব লতা তারা মারছিল সেগুলো আবার আগের মতো হয়ে যায়। আর্থার বুঝতে পারে লতাগুলো এখন ওই কুয়াশা থেকে পানি অ্যাবজর্ব করছে। এটা দেখে আর্থার নতুন কমান্ড দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখন সবাই সামনে একটা বিশাল আকার লতার তৈরি মনস্টার দেখে। এটা দেখে আর্থার ভয় পেয়ে যায়। সামান্থা বলে, আমি এটা শুধু বইয়ে পড়েছি, এটা এল্ডার উড গার্ডিয়ান। এটা শুনে ব্রাল্ট পাগলের মতো হেসে বলে, মনে হয় গডই চান না আমি বাঁচি। রেজিনাল্ড বলে, একটা এস ক্লাসের মানা বিস্ট এখানে কি করছে? তখন সবাই দেখে মনস্টারটি ক্রায়োলকে জড়িয়ে রেখেছে। ক্রায়োলের এই ভয়ঙ্কর অবস্থা দেখে সবাই হতবাক হয়ে যায়। রেজিনাল্ড প্রচণ্ড রেগে গিয়ে মনস্টারের ওপর আক্রমণ করতে ছুটে যায়। আর্থার তাকে থামাতে চাইলেও রেজিনাল্ড শোনে না। সে তার পাওয়ার ব্যবহার করে প্রচণ্ড ফোর্স ছাড়ে। এরপর দেখা যায় রেজিনাল্ড ট্রান্সফর্ম হতে শুরু করেছে, আর মনস্টারটি রেজিনাল্ডের ওপর অ্যাট্যাক করতে যাচ্ছে। আর্থার দ্রুত ইলাইজাকে বলে, ওকে শিল্ড দাও। ইলাইজাও এখন চেষ্টা করে মনস্টারের আঘাত ঠেকাতে। এই সব দেখে জ্যাসমিন ভয় পেয়ে বলে, এখান থেকে পালাতে হবে। আর্থার বলে, কিন্তু আমাদের টিমমেটদের কি হবে? আর আমি তো প্রমিস করেছিলাম। জ্যাসমিন বলে, কিন্তু আমি তোমার পরিবারকে প্রমিস করেছি যে তোমাকে নিরাপদে ফিরিয়ে আনব। এদিকে মনস্টার ইলাইজার শিল্ড ভেঙে ফেলে এবং রেজিনাল্ড মনস্টারের দিকে ঝাঁপিয়ে পড়ে। আর আর্থার জ্যাসমিনকে বলে, আমি জানি তুমি প্রমিস করেছ, কিন্তু আমি তাদের রেখে যেতে পারি না, তাই আমি তাদের বাঁচাবো। এদিকে রেজিনাল্ড নিজের পুরো শরীরকে আর্থ আর্মারে ঢেকে নিয়ে একটি পাওয়ারফুল অ্যাটাক করে। মনস্টারও পাল্টা অ্যাটাক করে। এইভাবে দুইজন লড়াই করছিল, আর এই সুযোগে বাকিরা একটু দূরে চলে আসে। এখন আর্থার লুকাসকে বলে,
রেজিনাল্ডের চারপাশের সব লতা জ্বালিয়ে দিতে। কিন্তু লুকাস কিছুই করে না, বরং সে আর্থারের ওপর একটা পাওয়ারফুল ফায়ার ম্যাজিক দিয়ে অ্যাটাক করে। এর ফলে আর্থার দূরে ছিটকে পড়ে। এরপর আমাদের কিছুক্ষণ আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে লড়াইয়ের সময় লুকাস বেশি কিছু করতে পারছিল না। তাই লুকাস নিজেকে দুর্বল মনে করে বলে, আমি ভাইকাস ফ্যামিলির সদস্য, আমি এইভাবে হারতে পারি না। আমার দায়িত্ব হলো বেঁচে থাকা এবং আমার লিনিয়েজকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা বলেই সে উঠে দাঁড়ায় এবং আর্থারের ওপর অ্যাটাক করে এবং তাকে গুরুতরভাবে আহত করে। জ্যাসমিন আর্থারকে বাঁচাতে গেলে লুকাস তার ওপরও অ্যাটাক করে। এটা দেখে ইলাইজা দ্রুত আর্থ শিল্ড দিয়ে তাকে বাঁচায়। ব্রাল্ডো পিছনে পড়ে যায়। এই সব দেখে ইলাইজা রেগে লুকাসকে প্রশ্ন করে, তুমি এই সব কেন করছো? লুকাস বলে, তুমি কি সত্যিই ভেবেছিলে আমি এই সাধারণ লোকদের জন্য নিজের জীবন দেব? আর তোমরা খুশি হয়ে যাও, কারণ ইতিহাসে তোমাদের নাম থাকবে বীর হিসেবে যারা এই মনস্টারের কাছে হেরেছিল। তাই তোমরা মনস্টারকে ব্যস্ত রাখো, আর এই সুযোগে আমি পালাবো। এটা বলে লুকাস উপরে একটি বড় গর্ত তৈরি করে এবং পালানোর প্রস্তুতি নেয়। ইলাইজা তাকে থামাতে গেলে মনস্টার তার উপর হামলা করে এবং তাকে মারার জন্য আবার হামলা করতে যায়। ঠিক তখন ব্রাল্ড এসে তার ফায়ার স্পেল দিয়ে ইলাইজাকে বাঁচায়, আর আমরা দেখি ব্রাল্ড পুরোপুরি পাগলের মতো হয়ে যায়। সে মনস্টারকে বলে, তুমি কি এইভাবে বাচ্চাদের বুলি করবে? সাহস থাকলে আমার সঙ্গে লড়ো। মনস্টার রেগে গিয়ে তার উপর হামলা করে, আর ব্রাল্ডও হামলা করে, কিন্তু এতে মনস্টারের কিছুই হয় না। মনস্টার ব্রাল্ডের উপর ভারী পড়ছিল, আর ব্রাল্ডও বুঝে যায় তার শেষ সময় এসে গেছে। হঠাৎই ইলাইজা দেখে আর্থার আবার দাঁড়িয়ে গেছে। তার মাস্ক ভেঙে গেছে, তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে। আর্থারের চোখও ঠিকমতো কাজ করছে না। আর্থার দেখতে পায় জ্যাসমিন আহত হয়ে পড়ে আছে, আর মনস্টার সবাইকে মারতে যাচ্ছে। এটা দেখে আর্থার বলে, মনে হয় আর কোনো উপায় নেই, কিন্তু যদি সেই টেকনিকটা ব্যবহার করি, তাহলে কি এর রিকয়েল আমি সহ্য করতে পারবো? আমি কি বাঁচব? কিন্তু আমার কোনো বিকল্প নেই, আমাকে এটা করতেই হবে। তারপর আর্থার দাঁড়িয়ে তার বিস্ট উইলের পাওয়ার অ্যাক্টিভেট করে। এর ফলে তার সারা শরীরে সিলভিয়ার মতো চিহ্ন চলে আসে। আর্থার বলে, এটা হচ্ছে ফেজ 2, ড্র্যাগন অ্যাওয়েকেনিং। আর্থার বলে, যখন আমি ভিরিয়নের সাথে ট্রেনিং করছিলাম, তখন আমি ফেজ 1-এ ছিলাম। ফেজ 1-এ আমি সাময়িকভাবে সময় ও স্থান থেকে নিজেকে আলাদা করতে পারতাম, কিন্তু এতে আমার মানাকোর আর শরীর ভয়ানক চাপের মধ্যে পড়ত। কিন্তু ফেজ 2-র সেকেন্ড ব্রেকআউট আমারও কল্পনার বাইরে ছিল। ভিরিয়ন এই ফেজ শিখতে 10 বছর সময় নিয়েছিল, আর আমি শিখেছি 2 বছর 6 মাসে। এটা হচ্ছে ইন্টিগ্রেট ফেজ। এখন আমরা দেখি আর্থার যখনই তার ইন্টিগ্রেট ফেজ অ্যাক্টিভেট করে, তখনই আর্থার অনেক পাওয়ারফুল হয়ে যায়। তার অরা ভয়ঙ্কর হয়ে ওঠে, তার চুলের রঙও বদলে যায়। আর অন্যদিকে আমাদের সিলভিকে দেখানো হয়। সিলভিকে যে নিজে ট্রেনিং করছিল, ট্রেনিংয়ের ফলে সে অনেক পাওয়ারফুল হয়ে গেছে, যার ফলে সিলভি একের পর এক বিস্টকে হারাচ্ছিল। কিন্তু তখনই সে আর্থারের পরিস্থিতির কথা জানতে পারে, তাই সে দ্রুত আর্থারকে সাহায্য করতে চলে যায়। এদিকে আর্থারও বুঝতে পারে যে সিলভি আসছে, তাই সে সিলভিকে বলে, সিলভি, আমি ঠিক আছি, তাই আমি চাই তুমি যেখানে আছো সেখানেই থাকো। যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমি চাই তুমি আমার পরিবারের কাছে চলে যেও। কিন্তু সিলভিয়াতে রাজি হয় না। সে বলে, না, আমিও সাহায্য করতে পারি। তখন আর্থার তাকে বলে, প্লিজ আমার কথা শোনো। শেষ পর্যন্ত সিলভিকে আর্থারের কথা মানতেই হয়। সিলভি এখন যাওয়ার আগে বলে, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু প্লিজ খুব সাবধানে থেকো। এটা শুনে আর্থার কোনো উত্তর দেয় না, কারণ তখন আমরা দেখতে পাই সে নিজের ওপর ধীরে ধীরে কন্ট্রোল হারাতে শুরু করেছে। আর্থারের গতি তখন অনেক বেড়ে যায়। সে একাই সেই মনস্টারের সাথে লড়াই করতে এগিয়ে যায়। আর্থার বুঝতে পারে সেই ফেজটা বেশিক্ষণ সামলাতে পারবে না, তাই তাকে যত দ্রুত সম্ভব এই লড়াই শেষ করতে হবে। সে নিজের পুরো পাওয়ার দিয়ে মনস্টারের ওপর অ্যাটাক করে, কিন্তু তখন আর্থার অনুভব করে তার শরীর এই পাওয়ার সহ্য করতে পারছে না।
সে দেখে তার হাত ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করেছে। ঠিক তখনই মনস্টারও তার ওপর পাল্টা আক্রমণ করতে যায়। এটা দেখে আর্থার একসাথে সব এলিমেন্ট ব্যবহার করে এক ভয়ঙ্কর এলিমেন্ট তৈরি করে এবং সরাসরি সেই মনস্টারের উপর আঘাত করে, তাকে সম্পূর্ণভাবে শেষ করে দেয়। মনস্টারকে হারানোর পর আর্থার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, কিন্তু এই ফেজ ব্যবহার করার কারণে তার শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। সে সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অন্যদিকে আমাদের জাইরাস সিটির দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা আর্থারের বাবা মাকে দেখি। তারা এলেনরের দেখাশোনা করছিল, কারণ ট্রেনিং করার পর সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তারা সবাই ঘরেই ছিল। হঠাৎ করে এলিসের হাতে থাকা আংটিটা জ্বলে ওঠে। এখন আংটিটা জ্বলতে শুরু করায় এলিস বুঝে যায় আর্থারের খারাপ কিছু হয়েছে। তার পরের দৃশ্যে আমরা দেখি আর্থারের জ্ঞান ফিরে আসে, কিন্তু তার শরীরের ভেতরে সে ভীষণ ব্যথা অনুভব করছিল। তার সামনে ইলাইজা ছিল। ইলাইজা বলে, তুমি এখনও বেঁচে আছো, এটা দেখে খুব ভালো লাগছে। তখন আর্থার বলে, আমার হাতের যে ক্রিস্টালগুলো আছে সেগুলো বের করে দাও। এটা শুনে ইলাইজা আর্থারের গ্লাভসের ভেতর থেকে সেই ক্রিস্টালগুলো বের করে নেয়। সেগুলো ছিল হিলিং ক্রিস্টাল, আর সেগুলো ব্যবহার করে ইলাইজা আর্থারকে হিল করতে শুরু করে। হিলিংয়ের ফলে আর্থারের হাত আবার আগের মতো ঠিক হয়ে যায় এবং তার অবস্থাও ধীরে ধীরে ঠিক হতে থাকে। তখন আর্থারের মনে পড়ে এই সব কিছুর জন্য দায়ী লুকাস, যে সবার সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছে। এখন আর্থার দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সে উঠতে পারে না। তারপর আর্থার ইলাইজাকে জ্যাসমিনের কথা জিজ্ঞেস করে। ইলাইজা বলে সে সামনের দিকে আছে, আর লুকাস জ্যাসমিনকে খুব জোরে আঘাত করেছিল। এর ফলে জ্যাসমিনের অবস্থাও খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু আমার কাছে একটা মেডিকেল কিট ছিল, তাই আমি তার পোড়া ক্ষতগুলো সারিয়ে দিয়েছি। কিন্তু মনে হচ্ছে তার শরীরের ভেতরের ক্ষতি অনেক বেশি হয়েছে। এই কথা শুনে আর্থার দাঁড়িয়ে পড়ে এবং ইলাইজাকে বলে, আমার কাছে যত জেম বাকি আছে সব জ্যাসমিনের উপর ব্যবহার করো। এটা শুনে ইলাইজাও সেই ক্রিস্টালগুলো ব্যবহার করে জ্যাসমিনকে হিল করে দেয়। এর ফলে জ্যাসমিনের অবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে যায়। ইলাইজা বলে, দেখে মনে হচ্ছে কয়েক ঘন্টা বিশ্রাম নিলে জ্যাসমিন পুরোপুরি ঠিক হয়ে যাবে। এটা দেখে আর্থার খুব খুশি হয়ে যায়। সে মনে মনে নিজের মাকে ধন্যবাদ জানায়, কারণ এই হিলিং ক্রিস্টালগুলো অ্যালিস দিয়েছিল। ঠিক তখনই হঠাৎ করে সিলভি আর্থারের সাথে যোগাযোগ করে এবং জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? আর্থার বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তুমি কোথায় আছো? তখন সিলভি বলে, তুমি নিজেই তো আমাকে দূরে থাকতে বলেছিলে, তাই আমি দূরেই আছি। এটা শুনে আর্থার বলে, ঠিক আছে, তাহলে তুমি নিজের ট্রেনিংয়ে ফোকাস করো, আমরা এখন বিপদের বাইরে আছি। এতে সিলভি বলে, আমার ট্রেনিং এখন অতটা জরুরি নয়, আমাকে তোমার কাছে আসতে দাও। তখন আর্থার বলে, আমার কথা শোনো সিলভি, আমরা ঠিক আছি, তুমি তোমার ট্রেনিং করো। এবার সিলভিও রাজি হয়ে যায় এবং ট্রেনিং করার জন্য চলে যায়। এরপর ইলাইজা আর্থারকে জিজ্ঞেস করে, এখন কি তুমি আগে থেকে ভালো ফিল করছো? আর্থার বলে, হ্যাঁ, আমি এখন এতটাই ভালো ফিল করছি যে এখন আমি একটা ম্যারাথনে দৌড়াতে পারবো। এটা বলার পর দুজনেই হাসতে থাকে। এরপর ইলাইজা আর্থারকে বলে, সত্যি বলতে কি, আমি কখনো কল্পনা করিনি যে তোমার মতো একজন লেজেন্ডারি মাস সোর্সম্যান আমারই বয়সী হবে। এটা শুনে আর্থার ভয় পেয়ে যায় এবং দেখে যে তার কাছে মাস্কটা নেই। তখন ইলাইজা বলে, সরি, আমি তোমার মাস্কটা কোথাও খুঁজে পাইনি, তাই আনতে পারিনি। আর্থার বলে, ঠিক আছে, কিন্তু আমার তলোয়ার কোথায়? তুমি কি আমার কালো স্টিকটা এনেছো? ইলাইজা বলে, হ্যাঁ আমি এনেছি, কিন্তু এটা দামি কিনা সেটা আমি জানি না। এটা দেখে আর্থার খুব স্বস্তি পায় যে তার তলোয়ার নিরাপদে আছে। এরপর আর্থার ইলাইজাকে ধন্যবাদ জানায় তাকে আর জ্যাসমিনকে বাঁচানোর জন্য এবং তলোয়ার এনে দেওয়ার জন্য। এটা শুনে ইলাইজা বলে, আমি যদি তোমাদের ওখানেই ফেলে দিতাম তাহলে আমিও ঠিক লুকাসের মতো হয়ে যেতাম। তারপর সে জিজ্ঞেস করে, যখন এল্ডারউড গার্ডিয়ান এসেছিল তখন তুমি ওখানেই কেন দাঁড়িয়েছিলে? জ্যাসমিন তো তোমাকে ফিরে যেতে বলছিল, তাহলে তুমি কেন যাওনি? আর্থার মনে মনে বলে, আমি একজন রাজা, আর রাজা কখনোই নিজের মানুষদের ছেড়ে যায় না। কিন্তু আর্থার তো রাজা হওয়ার কথা ইলাইজাকে বলতে পারে না, তাই সে বলে, আমি একজনের কাছে প্রমিস করেছি যে আমি একজন ভালো মানুষ হব এবং নিজের শক্তি ব্যবহার করে অন্যদের বাঁচাবো। এটা শুনে ইলাইজা হেসে বলে, তুমি তো এক বুড়ো মানুষের মতো কথা বলছো। এমন কি জীবন কাটিয়েছ যে তোমাকে এমন প্রমিস করতে হয়েছে? আর্থার বলে, সত্যি বলতে কি, আমিও ভাবি আমার জীবন কতটা অদ্ভুত। এরপর আর্থার জিজ্ঞেস করে, আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম? ইলাইজা বলে, আমি পুরোপুরি নিশ্চিত নই, তবে একদিনের বেশি তো হয়েই গেছে।
এটা শুনে আর্থার দেওয়ালের পাশে বসে পড়ে এবং বলে, মনে হচ্ছে জ্যাসমিনের পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে। ততদিনে চলো আমরা একে অপরকে ভালো করে চিনি। এই বলে আর্থার হাত বাড়িয়ে দেয় এবং বলে, আমার নাম আর্থার। এরপর আর্থার বলে, আমরা যে শেল্টারের ভেতরে আছি এটা দেখে তো মনে হচ্ছে এটা লোহা দিয়ে বানানো। এটা কি তুমি বানিয়েছ? ইলাইজা বলে, হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে এল্ডারউড গার্ডিয়ানের শরীরটাই পুরো গুহাটাকে সাপোর্ট দিচ্ছিল। তখন আর্থার বলে, কিন্তু এভাবে শেল্টার বানানো তো শুধু একজন ডোয়ার্ফই পারে, তাই তুমি নিজের সম্পর্কে কিছু বলো। এটা শুনে ইলাইজা বলে, আমি তখনই বলবো যখন তুমি নিজের সম্পর্কে বলবে, যে তোমার চুল সাদা হয়ে গেল কিভাবে, আর তোমার শরীরে ওই চিহ্নগুলো এলো কিভাবে, তোমার চোখও তো জ্বলছিল। আর্থার বলে, ঠিক আছে আমি বলবো, কিন্তু আগে তুমি বলো। তখন ইলাইজা বলে, আমি ঠিক জানি না যে আমি আসলে কোথা থেকে এসেছি, তবে আমাকে কিংডম অফ ডোয়ার্ফে বড় করা হয়েছে। ওখানকার এক এল্ডার যার নাম রেডিয়াস, তিনিই আমাকে বড় করেছেন। আমি যখনই আমার বাবা মা সম্পর্কে জানতে চাই তখনই সে এড়িয়ে যায়, আর আমার ছোটবেলার কোনো স্মৃতিও নেই। মনে করার চেষ্টা করলে শুধু কষ্টকর স্মৃতিই মনে পড়ে। তবুও আমি মোটামুটি স্বাভাবিক জীবনই কাটাচ্ছিলাম, কিন্তু যখন আমি ডার্ক অরেঞ্জ স্টেজে পৌঁছাই তখন আমার জীবন বদলে যায়, কারণ তখন আমি হঠাৎ এক বিশাল এনার্জির স্রোত অনুভব করি এবং অজ্ঞান হয়ে যাই। আর জ্ঞান ফিরলে দেখি আমার চারপাশে অনেক কালো লোহার স্পাইক। তারপরই এল্ডার রেডিয়াস আমাকে বলে, তোমার এখন এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে। সবকিছু এত দ্রুত ঘটেছিল যে আমি বুঝতেই পারিনি যে আমার সঙ্গে কি হচ্ছে। আমার হাতকে চুলকোতে ইচ্ছে হয়, কিন্তু আমি চুলকোতে পারি না। আমি শুধু এটুকু জানি সব কিছুই আমার শক্তির সঙ্গে জড়িত, কিন্তু আসল কারণটা কি সেটাই বুঝতে পারছি না। এরপর আর্থার নিজের গল্প বলে যে সে 4 ধরনের এলিমেন্ট ব্যবহার করতে পারে, আর এর মধ্যে 2টা এলিমেন্টে আর্থার পুরোপুরি মাস্টার করে ফেলেছে। এটা শুনে ইলাইজা অবাক হয়ে বলে, কিন্তু তোমার শরীরে এত চিহ্ন এলো কিভাবে, আর চুলের রঙই বা কেন বদলে গেল? আর্থার বলে, আসলে আমি একজন বিস্ট টেমারও, তাই ওই সময় আমি আমার বিস্ট উইল রিলিজ করেছিলাম, তাই এমনটা হয়েছিল। এটা শুনে ইলাইজা জিজ্ঞেস করে, তোমার বয়স কত? আর্থার বলে, কয়েক মাস আগেই আমার 11 বছর পূর্ণ হয়েছে। ইলাইজা বলে, আমি তোমার থেকে 1 বছরের বড়, কিন্তু এতে গর্ব করার কিছু নেই। এটা শুনে দুইজনেই হেসে ওঠে এবং এভাবেই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। হঠাৎ আর্থারের শরীরে আবার ব্যথা শুরু হয়। এটা দেখে ইলাইজা জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? আর্থার বলে, হ্যাঁ। তারপর আর্থার আরেকটা হিলিং ক্রিস্টাল বের করে নিজেকে হিল করে। এদিকে জ্যাসমিনের জ্ঞান ফিরে আসে, আর সে আর্থারকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সে বলে, আমাকে মাফ করে দাও। আর্থার বলে, চিন্তা করো না, সব ঠিক আছে। জ্যাসমিন বলে, না, কিছুই ঠিক নেই, আমি তোমাকে আবার প্রোটেক্ট করতে পারিনি। আর্থার বলে, এতে তোমার দোষ নেই, আমি নিজেই জেদ করেছিলাম। হঠাৎ আর্থারের আবার ব্যথা হয়। জ্যাসমিন বলে, তোমার ইনজুরি এখনও পুরোপুরি হিল হয়নি। এরপর সে ইলাইজাকে বলে, তোমার ডাইমেনশন রিংয়ে আমাদের ব্যাগ আছে, আর আমার ব্যাগে একটা ইমার্জেন্সি মেডিকেল কিট আছে। এটা শুনে ইলাইজাও মেডিকেল কিট বের করে দেয়। তারপর জ্যাসমিন সবাইকে ব্যান্ডেজ করে দেয়। আর্থার বলে, এখন আমি একটু ভালো ফিল করছি। এরপর আর্থার দাঁড়ানোর চেষ্টা করে, এটা দেখে ইলাইজা তাকে সাহায্য করে। আর্থার বলে, চলো, বাড়ি ফেরার সময় হয়েছে। তারা বাইরে বেরিয়ে দেখে আর্থারের বানানো বরফ এখনও সেখানেই আছে। বাইরে এসে আর্থার জিজ্ঞেস করে, আমাদের পার্টির আর কেউ বেঁচে আছে কি? ইলাইজা বলে, রেজিনাল্ড আর ব্রাল্ডকে এল্ডারউড গার্ডিয়ান কনজিউম করেছিল, তাই তারা বেঁচে নেই বলেই মনে হয়। তখন জ্যাসমিন জিজ্ঞেস করে, তাহলে সামান্থা কোথায়? ইলাইজা বলে, আমি আসার আগে তার চারপাশে একটা লোহার শেল্টার বানিয়েছিলাম, কিন্তু পরে গুহা ধসে পড়ে, তাই সে বেঁচে আছে কিনা ঠিক জানি না। আর্থার বলে, চলো তাকে খুঁজি, আর এল্ডারউড গার্ডিয়ানের বিস্ট কোটাও খুঁজে দেখা দরকার, ওটা এখানেই কোথাও থাকার কথা। ইলাইজা বলে, দাঁড়াও, আমি সার্চ করার চেষ্টা করি। সে আর্থ পালস নামে এক শক্তিশালী স্পেল ব্যবহার করে, যার মাধ্যমে চারপাশ স্ক্যান করা যায়। এতে সে সামান্থাকে খুঁজে পায় এবং বুঝতে পারে তার হার্টবিট এখনও চলছে। তারপর তারা সামান্থাকে খুঁজতে যায়। এটা দেখে আর্থার খুব অবাক হয়, কারণ সে জানতই না যে মাটির নিচের জিনিস স্ক্যান করার মতো স্পেলও আছে। পরের দৃশ্যে তারা সামান্থার কাছে পৌঁছে যায়। সেখানে সামান্থা খুব গুরুতরভাবে আহত ছিল
এলাইজা যখন তাকে ছুঁতে যাচ্ছিল ঠিক তখনই আর্থার তাকে থামিয়ে দেয় এবং বলে যে একটা লতা এখনও সামান্থার পা শক্ত করে ধরে রেখেছে। যদি এখনই এটা সরানো হয় তাহলে সামান্থার চোট আরও বেড়ে যাবে। এই কথা বলার পর আর্থার সামান্থার পালস চেক করে বলে পালস তো স্বাভাবিক আছে, আর সামান্থার শুধু হালকা জ্বর হয়েছে, এছাড়া তার জীবনের কোনো ঝুঁকি নেই। এটা শুনে জ্যাসমিন সামান্থাকে তুলে নেয় এবং বলে চলো এখন ফিরে যাই। এরপর আর্থার মনে মনে বলে মনে হয় এখানে এল্ডারউড গার্ডিয়ানের কোর পাওয়া যাবে না। তারপর তারা সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই মাটি কেঁপে উঠতে শুরু করে। এটা দেখে এলাইজা সতর্ক হয়ে যায় এবং নিজের পাওয়ার ব্যবহার করতে যাচ্ছিল, কিন্তু আর্থার তাকে থামিয়ে বলে চিন্তা করো না। ঠিক তখনই তারা দেখে আকাশ থেকে খুব দ্রুত সিলভি নেমে আসে, আর তার কারণেই মাটি কেঁপে উঠছিল। দীর্ঘ সময় পর সিলভিকে দেখে আর্থার নিজেও অবাক হয়ে যায়, কারণ সিলভি আগের চেয়ে অনেকটাই বদলে গেছে। সিলভিকে দেখে এলাইজা ভয় পেয়ে বলে এটা তো একটা ড্রাগন। তখন আর্থার তাকে বলে এটাই আমার বন্ড, আর এর নাম সিলভি। তখন এলাইজা বলে কিন্তু ড্রাগন তো বহু শতাব্দী আগেই বিলুপ্ত হয়ে গেছে। আর্থার বলে হ্যাঁ, তাই আমি চাই তুমি সিলভির ব্যাপারে কাউকে কিছু বলো না। এটা শুনে এলাইজা অবাক হয়ে যায়। সে বলে আর্থার মাত্র 11 বছরের একটি ছেলে, সে 4টি এলিমেন্ট ব্যবহার করতে পারে, 2টাতে মাস্টারিও করেছে, আর তার সঙ্গে আবার একটি ড্র্যাগনও আছে। এরপর তারা নিরাপদে সামান্থাকে সিলভির পিঠে তুলে দেয়। আর্থার এলাইজাকে বলে চলো এখান থেকে যাওয়া যাক। পরের সিনে দেখা যায় তারা সিলভির পিঠে বসে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু পথে অনেক মনস্টার তাদের উপর আক্রমণ করতে আসে। তবে মনস্টারগুলো সিলভিকে দেখা মাত্রই ভয় পালিয়ে যায়। এটা দেখে এলাইজা আর্থারকে বলে যদি তোমার কাছে সিলভি আগেই ছিল তাহলে তুমি আগেই সিলভিকে নিয়ে আসোনি কেন? আর্থার উত্তর দিতে যাচ্ছিল, ঠিক তখনই আর্থার দেখে সামান্থার জ্ঞান ফিরতে শুরু করেছে। তারা সামান্থাকে নিচে শুইয়ে দেয়। সামান্থার জ্ঞান ফিরতেই সে আর্থারের দিকে তাকিয়ে বলে মাস্ক ছাড়া তোমাকে বেশ ভালোই লাগছে। এটা শুনে আর্থার বলে এইভাবে কথা বলা বন্ধ করো, তোমার বিশ্রামের দরকার। তখন সামান্থা বলে দেখো আমি কি পেয়েছি। এই বলে সে আর্থারকে দেখায় এল্ডার গার্ডিয়ানের কোর আর আর্থারের মাস্ক। তারপর সে দুটোই আর্থারের হাতে তুলে দেয়। এটা দেখে আর্থার তার প্রশংসা করে বলে তুমি খুব ভালো কাজ করেছো, আমরা এখান থেকে বেরিয়ে এই কোরটা বিক্রি করব, আর যত লাভ হবে সেটা আমরা ভাগ করে নেব। এটা শুনে জ্যাসমিন বলে না, আমি এটা চাই না, এই জিনিসটা তোমারই প্রাপ্য, আমার নয়। এরপর আর্থার ইলাইজার দিকে তাকিয়ে বলে তাহলে তুমি নেবে তো? ইলাইজা বলে না, আমিও চাই না। এতে আর্থার অবাক হয়ে যায় এবং বলে তোমরা জানো এটা কতটা দামি, তবু নিতে চাইছো না? তখন সামান্থা কোরটা আর্থারকে দিয়ে বলে আমিও এটা চাই না, তোমার কারণেই আমি বেঁচে আছি, আর সেই মনস্টারটাকেও তুমি একাই হারিয়েছ, তাই এই কোরটা তোমারই প্রাপ্য। আর্থার শেষ পর্যন্ত তাদের কথা মেনে নেয় এবং কোরটা নিয়ে সবাইকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই সামান্থা আবার অজ্ঞান হয়ে যায়। এটা দেখে আর্থার জ্যাসমিন আর ইলাইজাকে বলে তোমরা কি গিল্ডে গিয়ে সাহায্য নিয়ে আসতে পারো? আমি এখানেই সামান্থার সঙ্গে থাকব। এটা শুনে তারাও রাজি হয়ে যায়। যাওয়ার আগে ইলাইজা নিজের ডাইমেনশন রিং থেকে আর্থারের ব্যাগ বের করে দেয় এবং বলে দরকার হলে এটা ব্যবহার করো। এরপর ইলাইজা চলে যায়। তখন আর্থার ভাবে একবার বাবা মাকে জানানো উচিত যে আমি ঠিক আছি। আর্থার তার চিঠিটা বের করে তাতে মেসেজ লিখে তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়, যাতে তারা চিন্তা না করে। এরপর আর্থার সিলভিকে বলে তুমি কতগুলো কোর খেয়েছো যে এত বড় হয়ে গেছো? সিলভি বলে অনেকগুলো খেয়েছি। এটা শুনে আর্থার জিজ্ঞেস করে তুমি কি আগের মতো আবার ট্রান্সফর্ম করতে পারো? সিলভি বলে হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে আবার ছোট আকারে ফিরে যায়। এটা দেখে আর্থার খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে তার শরীরে আবার ব্যথা শুরু হয়। আর্থার কোরটার দিকে তাকিয়ে বলে জাসমিন আর ইলাইজার আসতে এখন একটু সময় লাগবে, এর মধ্যে আমি এই বিস্ট কোরটা ব্যবহার করে নিজেকে একটু রিকভার করে নিই। এই বলে আর্থার কোরটা ব্যবহার করে নিজের শরীরকে কিছুটা হিল করে নেয়। ঠিক তখনই আর্থারের লুকাসের কথা মনে পড়ে। সে ভাবে লুকাসের কারণেই এসব হয়েছে, তার কারণেই ব্রাল্ড মারা গেছে, বাকিরাও আহত হয়েছে, আমি লুকাসে থেকে বদলা নিবই। পরের দৃশ্যে গিল্ড থেকে সাহায্য এসে যায়, আর সবাই নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসে। সামান্থাকে হসপিটালে ভর্তি করা হয়। অন্যদিকে ব্রাল্ডের পরিবারদের দেখানো হয়, যারা ব্রাল্ডের জন্য কাঁদছে, আর ওইখানে আর্থারও একা বসে থাকে। জ্যাসমিন আর ইলাইজা ক্যাসপিয়ানকে সব ঘটনা খুলে বলে। সব শুনে ক্যাসপিয়ান বলে তোমরা একটু বিশ্রাম নাও, এখনও কোর্টের সময় হয়নি। ঠিক তখনই লুকাস সেখানে এসে বলে ও, তাহলে তোমরা বেঁচে গেছো।
লুকাসকে দেখে জ্যাসমিন আর ইলাইজা রেগে গিয়ে তার উপর আক্রমণ করতে চায়। ঠিক তখন আর্থার তাদের থামিয়ে দেয়। লুকাস তখন অভিনয় শুরু করে বলে, আমরা তো টিমমেট ছিলাম, তোমরা আমার সঙ্গে এমন কেন করছো? তোমরা কিভাবে বেঁচে এলে? তোমরা আবার কাউকে স্যাক্রিফাইস করেছো নাকি? তখন ক্যাসপিয়ান লুকাসকে শান্ত হতে বলে, কিন্তু লুকাস থামে না। সে উল্টো আর্থারদের উপর দোষ দিতে থাকে। এটা শুনে আর্থার রেগে তার তলোয়ার ছুঁড়ে মারে। এতে লুকাসের কান কেটে যায়। আর্থার এখন লুকাসের দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে গার্ডরা তাকে থামাতে যায়, কিন্তু আর্থারের অরা অনুভব করে গার্ডরা ভয় পেয়ে যায়। তবু তারা আর্থারকে থামানোর চেষ্টা করে, কিন্তু আর্থার এক আঘাতেই সবাইকে মাটিতে ফেলে দেয়। এবং আর্থার যখনই লুকাসকে মারতে নেয়, ঠিক তখনই ক্যাসপিয়ান তাকে থামিয়ে বলে, কোর্টের আগে কিছু করলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। এটা শুনে আর্থার নিজের রাগ সামলে তলোয়ার তুলে নিয়ে বলে, দুঃখিত, তলোয়ারটা একটু ফসকে গিয়েছিল, আমি শুধু ওটা নিতে এসেছিলাম। এরপর লুকাস সেখান থেকে চলে যায়, আর ক্যাসপিয়ান জ্যাসমিন আর ইলাইজাকে বাইরে অপেক্ষা করতে বলে। পরে সে আর্থারকে বোঝায়, লুকাসকে এখন কিছু না করাই ভালো, কারণ তুমি যদি লুকাসকে মেরে ফেলো তাহলে লুকাসের পরিবার তোমাকে না চিনলেও জ্যাসমিনের মাধ্যমে তোমার বাবা মার ক্ষতি করতে পারে। এটা বুঝে আর্থার থেমে যায়। তখন ক্যাসপিয়ান বলে, এতটা পাওয়ারফুল হও যাতে নিজেকে আর প্রিয়জনদের রক্ষা করতে পারো। আর যদি তুমি লুকাসের পুরো পরিবারকে শেষও করে ফেলো, তবুও তুমি লুকাসের হাফ ব্রাদারকে হারাতে পারবে না, কারণ সে অনেক বেশি পাওয়ারফুল। আর্থার বলে, বুঝেছি, ধন্যবাদ এইসব বলার জন্য। এরপর আর্থার একটা চেয়ারে বসে বলে, ক্যাসপিয়ান, তুমি সত্যিই খুব চালাক, কারণ তুমি বুঝে গেছো যে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে তোমারই লাভ হবে। এটা শুনে ক্যাসপিয়ান বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আর্থার এখন ক্যাসপিয়ানকে বলে যে তার কোন কোন বিষয়ে সাহায্য লাগবে। নেক্সট সিনে কোর্ট বসে, যেখানে একদিকে লুকাস আর অন্যদিকে আর্থার দাঁড়িয়েছিল। তখন ওইখানে বিচারক এসে রায় দেয় যে লুকাসকে এ ক্লাস র্যাঙ্ক থেকে সরিয়ে দেওয়া হবে, কারণ সে নিজেরই টিম মেম্বারদের বিট্রে করেছিল, এবং তাকে অ্যাডভেঞ্চারার হওয়া থেকে ব্যান করা হবে। এটা শোনার পরও লুকাস হাসছিল। এরপর আর্থারকে বলা হয়, নোট, তুমি লুকাসের প্রতি অনেক বেশি অ্যাগ্রেসিভ, তাই লুকাস যতদিন একাডেমিতে থাকবে ততদিন তুমি সিটিতে ঢুকতে পারবে না। এটা শুনে আর্থার মুচকি হাসে এবং অভিনয় করে বলে, আরে আমাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? বিট্রে তো ওই লুকাস করেছে। এটা শুনে জজ বলে, আমরা এটা জানি, তাই তোমাকে আমরা অ্যাডভেঞ্চারার থেকে ব্যান করিনি। তুমি শুধু চেষ্টা করো লুকাস এবং তার পরিবারের থেকে দূরে থাকার। এটা শুনে লুকাস বলে, জজ, এই নোট তো নিজের মাস্ক খুলেও এই সিটিতে ঢুকতে পারবে আর আমাকে আর আমার পরিবারের ক্ষতি করবে। এটা শুনে অন্য এক জজ বলে, তুমি চিন্তা করো না, কারণ এই কোর্ট শেষ হওয়ার পর আমরা নোটের পরিচয় নিজেদের রেকর্ডে রেখে দেব, কিন্তু নোটের আসল পরিচয় সম্পর্কে না তোমাকে জানানো হবে না তোমার পরিবারকে। তবুও লুকাস বলে যায়, কিন্তু এটুকু যথেষ্ট নয়। এটা শুনে জজ রেগে গিয়ে বলে, চুপ করো, আজকের কোর্ট এখানে শেষ। এরপর লুকাসের সেখান থেকে চলে যেতে হয়, কিন্তু যাওয়ার আগে সে নোটকে বলে, নিজের ভালো চাইলে আমার থেকে 5টা সিটি দূরে থাকবে। এটা শুনে আর্থার বলে, এমন হুমকি দিচ্ছ কেন? পালাচ্ছ তো তুমি, সাহস থাকলে এখানেই থাকো। এটা শুনে লুকাস ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে চলে যায়। ঠিক তখনই একজন লোক আসে এবং আর্থারকে বলে, আমি তোমাকে এখান থেকে নিরাপদে বের করে দেব। কিন্তু সেই মুহূর্তে জজ এসে তাকে থামিয়ে বলে, থাক, তোমার দরকার নেই, আমি নিজেই নোটকে নিয়ে যাচ্ছি। এই বলে জজ আর্থারকে সঙ্গে নিয়ে চলে যায়। তারা দুইজন আলাদা জায়গায় আসে। সেখানে জজ আর্থারকে জিজ্ঞেস করে, আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতে তুমি খুশি তো? আর্থার বলে, হ্যাঁ, সাহায্য করার জন্য ধন্যবাদ। জজ বলে, আমি এটা করেছি কারণ আমি চাই না তুমি আর ঝামেলা বাড়াও। আমরা লুকাসের পরিবারের কাছ থেকে বেশি দিন সত্য লুকিয়ে রাখতে পারবো না, তাই তাদের বিরুদ্ধে যেও না, না হলে তারা তোমার বিরুদ্ধে আসবে। আর্থার বলে, ধন্যবাদ, আমি সতর্ক থাকব। এরপর জজ বলে, ভবিষ্যতে এমন সময় আসতে পারে যখন আমার তোমার সাহায্য লাগবে, তাই আজ যেমন আমি তোমার সাহায্য করেছি তখন তুমিও আমার সাহায্য করবে। আর্থার বলে, ঠিক আছে। এরপর সে সেখান থেকে চলে যায়। আর্থারকে যেতে দেখে জজ ভাবে, ক্যাসপিয়ান ঠিকই বলেছিল, এই ছেলেটা সত্যিই ভয়ঙ্কর। পরের সিনে দেখা যায় আর্থার বাইরে আসতেই সিলভি এসে তার সঙ্গে ভুল জায়গায় ধাক্কা খায়। এতে আর্থারের একটু খারাপ অবস্থা হয়, এমনকি সেই ব্যথা ইলাইজাও অনুভব করতে পারে। সিলভি জিজ্ঞেস করে, সব শেষ হয়েছে, আমরা কি এখন বাড়ি যেতে পারি? আর্থার বলে, হ্যাঁ, চলো বাড়ি যাই।
এখন যাওয়ার সময় ইলাইজা আর্থারকে বলে, তুমি কি সামান্থার সাথে দেখা করবে না? আর্থার বলে, না, কিছুদিন দেখা না করাই ভালো। আর্থার জ্যাসমিনকে বলে, তুমি সামান্থাকে একটু দেখে নিও। জ্যাসমিন বলে, ঠিক আছে। পরের সিনে তারা সবাই বাইরে বেরোবেই। তখন ইলাইজা বলে, মনে হচ্ছে এখন আমাদের আলাদা হওয়ার সময় হয়েছে। এটা শুনে আর্থার একটু মন খারাপ করে বলে, হ্যাঁ, আমি ভুলেই গিয়েছিলাম, তুমি তো স্যাপিন কিংডমের নও। তখন হঠাৎ আর্থারের মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে, যদি তোমার কোনো প্ল্যান না থাকে তাহলে স্কুলে যাওয়ার আগে কিছুদিন আমার সঙ্গে থাকো। ইলাইজা বলে, স্কুল? আর্থার বলে, স্কুল এমন জায়গা যেখানে বাচ্চারা পড়াশোনা করে। ইলাইজা বলে, আমি এত বোকা নই যে স্কুল কি তা জানবো না, আমি শুধু বলছিলাম আমার স্কুলে যাওয়ার কোনো প্ল্যান নেই। আর্থার বলে, হ্যাঁ, তুমি তো বলেছিলে যে তুমি অ্যাডভেঞ্চারার হতে চাও, কিন্তু একাডেমিতে পড়াশোনা করলে খারাপ হবে না। ইলাইজা বলে, কিন্তু আমি জয়েন কিভাবে করব? জাইরাস একাডেমি তো সবচেয়ে ভালো ম্যাজিক একাডেমি, আমার যোগ্যতা আছে কিন্তু টাকা আর কানেকশন নেই। এটা শুনে আর্থার তাকে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি, তোমার বড় ভাই, সব আমি সামলে নেব। এরপর আর্থার জ্যাসমিনকে বলে, তুমি কি ইলাইজাকে বাড়ি নিয়ে যাবে? আমার কিছু কাজ আছে। জ্যাসমিনও এতে রাজি হয়ে যায়। ইলাইজা বলে, আমি এখনো ঠিক করিনি একাডেমিতে যাব কিনা। আর্থার বলে, তুমি কি শিওর? লুকাসও তো ওই একাডেমিতেই যাবে, তুমি কি ওকে আমার সঙ্গে একা ছেড়ে দিতে চাও? এটা শুনে ইলাইজা রাজি হয়ে যায় এবং বলে, ঠিক আছে, আমি জয়েন করব। ইলাইজা যাওয়ার আগে আর্থারকে সব কিছুর জন্য ধন্যবাদ জানায়। এটা শুনে আর্থার খুশি হয়ে যায়। এরপর জ্যাসমিন আর ইলাইজা চলে যায়। তারপর আর্থার বুঝতে পারে কেউ তার ওপর নজর রাখছে। তখন আর্থার তাকে বেরিয়ে আসতে বলে। তখন ক্যাসপিয়ান বেরিয়ে আসে। ক্যাসপিয়ান বলে, ভালো হয়েছে, তুমি ওদের আগেই পাঠিয়ে দিয়েছ। আর্থার বলে, কোনো ব্যাপার না, জাজকে রাজি করানোর জন্য ধন্যবাদ। লুকাস এমনিতেই বোকা, ও কিছু বুঝবে না। ক্যাসপিয়ান বলে, আমি খুশি যে কেউ না মরেই সব মিটে গেছে। এটা শুনে আর্থার রেগে যায় আর বলে, ভুলে যেও না, মানুষ মারা গেছে। ক্যাসপিয়ান বলে, মাফ করো, আমি ঝগড়া করতে চাই না। আমি তো যাওয়ার আগে তোমাকে একটা গিফট দিতে চেয়েছিলাম। এই বলে সে আর্থারের দিকে অনেক টাকা ছুড়ে দেয়। এটা দেখে আর্থার জিজ্ঞেস করে, এগুলো আমাকে কেন দিচ্ছ? ক্যাসপিয়ান বলে, যাতে তুমি একটু সতর্ক থাকো। এই বলে সে চলে যায়। আর্থার ভাবে, লুকাস আমার মুখ দেখেনি, তাই আমি নিরাপদ, কিন্তু সে সিলভিকে দেখেছিল, তাই সিলভির একটা ব্যবস্থা করতে হবে। সাথে সাথেই সিলভি নিজের ফর্ম বদলে সাদা রঙের হয়ে যায় এবং বলে, এটা কি ভালো? আর্থার বলে, হ্যাঁ, তুমি সত্যিই অসাধারণ। পরের সিনে আর্থার মাস্ক খুলে চুলের স্টাইল বদলে নেয় যাতে কেউ চিনতে না পারে। তারপর আর্থার আর্টিফ্যাক্টের দোকানে যায়। সে দোকানদারকে বলে, আমার বাবা পাঠিয়েছেন একটা ডাইমেনশন রিং কিনতে, যাতে আমার তলোয়ারটা ঢোকে। দোকানদার বলে, ডাইমেনশন রিং খুব দামি, তাই তোমার মতো বাচ্চা এটা কিনতে পারবে না। আর্থার ক্যাসপিয়ানের দেওয়া টাকা দেখিয়ে বলে, এটা কি যথেষ্ট? দোকানদার অবাক হয়ে বলে, হ্যাঁ, এটা যথেষ্ট। আর্থার রিং কিনে চলে যায়। কিন্তু আর্থারের মন খারাপ, কারণ রিংটা খুব দামি, তাও বেশি বড় না। আর্থার ভেতরে শুধু তলোয়ার আর বিস্ট কোটাই রাখতে পেরেছে। আর্থার বলে, এখন স্কুল লাইফে যাওয়ার প্রস্তুতি শেষ। পরের দৃশ্যে আর্থার জাইরাস সিটিতে পৌঁছে একটা ঘোড়াগাড়ির চালককে বলে, হেলস্টিয়া বাড়ির দিকে চলো। পথে সে ভাবে, 2 বছর ধরে এই মাস্ক পরে আছি, আদৌ কি আমার নর্মাল স্টুডেন্ট লাইফ হবে? এরপর আর্থার বাড়ি পৌঁছায়। সে প্রথমেই দেখে তার বোন রাগ করে আছে। আর্থার ভয় পেয়ে বলে, তোমার বড় ভাই ফিরে এসেছে। তখন এলেনর দৌড়ে এসে আর্থারকে জড়িয়ে ধরে বলে, স্বাগতম। আর্থার বলে, হয়েছে, এবার ছাড়ো। এলেনর বলে, তুমি আবার চলে যাবে না তো? আর্থার বলেন, না। এটা শুনে এলেনর খুশি হয়ে বলে, তাহলে ভিতরে আসো। আর্থার দেখে এলেনর খুব দ্রুত বড় হচ্ছে এবং ভাবে, এভাবে বড় হলে তো ওর বিয়ে হয়ে যাবে, আর তারপর তো এলেনর আমার কাছে আসবে না। এই সব ভাবতে ভাবতেই আর্থারের বাবা মা চলে আসে। রেনল্ড আর্থারকে কোলে তুলে নেয় আর আর্থার মজা করে বলে, এত দাড়ি রেখেছ কেন, নিজের বয়স ঢাকতে? এটা শুনে এলিস আর্থারকে ভালোবেসে হালকা মেরে বলে, এভাবে বলো না, সে আমার হাজবেন্ড। এটা বলার পর এলিস আর্থারকে জড়িয়ে ধরে বলে, তুমি নিরাপদে ফিরেছ, এটাই সবচেয়ে বড় কথা। আর্থার বলে, আমি সবসময় আপনাকে চিন্তা করাই, তার জন্য দুঃখিত। এরপর ভিনসেন্ট আসে তার ওয়াইফ আর ইলাইজাকে নিয়ে। তারপর সবাই একসঙ্গে বসে। তখন আর্থার জ্যাসমিনকে খোঁজে। ইলাইজা বলে, জ্যাসমিন তার পার্টির সাথে একটা মিশনে গেছে। আর্থার বলে, এত তাড়াতাড়ি চলে গেল? রেনল্ড বলে, ওরা এমনই। এরপর আর্থার জিজ্ঞেস করে, লিলিয়া কোথায়?
ভিনসেন্ট এক্সাইটেড হয়ে বলে, আমাদের মেয়ে জাইরাস একাডেমিতে রয়েছে। এটা শুনতেই ভিনসেন্টের ওয়াইফ রেগে বলে, এটা আমি বলতে চেয়েছিলাম। লিলিয়া একাডেমিতে এটা শুনে আর্থার খুশি হয়ে যায়। তখন ভিনসেন্টের ওয়াইফ বলে, এটা তোমার জন্যই সম্ভব হয়েছে, তাই আমরা সবসময় তোমার ঋণী থাকব। আর্থার বলে, ঋণী থাকার দরকার নেই, তোমরা একটা কাজ করো। আর্থার এলাইজার একাডেমির কথা বলতে যাচ্ছিল, ঠিক তখনই রেনল্ড বলে, তাড়াতাড়ি আমাদের ডানজিয়ানের ব্যাপারে বলো। এখন আর্থার আর এলাইজা ডানজিয়ানের ভেতরে যা যা ঘটেছিল সব কিছু সবাইকে বলে। এইসব শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায়। এরপর আর্থার রেনল্ডকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি এখন কোন স্টেজে আছেন? রেনল্ড বলে, আসলে আমি ডার্ক অরেঞ্জ স্টেজেই আটকে আছি, আর একটু হলেই পরের স্টেজে যেতে পারতাম। অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এটা শুনে আর্থার বলে, যদি তাই হয় তাহলে এটা ব্যবহার করুন। এই কথা বলে আর্থার তার বাবার হাতে এল্ডারউড গার্ডিয়ানের সেই কোরটা তুলে দেয় এবং বলে, এটা ব্যবহার করে আমি কিছুটা হিলিং করেছি, তবে এখনও এর মধ্যে সামান্য মানা বাকি আছে। সেটা ব্যবহার করে আপনি পরের স্টেজে পৌঁছাতে পারবেন। কোরটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। রেনল্ড আর্থারকে বলে, এই কোর পাওয়ার জন্য তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছ, তাই আমি এটা কিভাবে নিতে পারি? অন্যদিকে ভিনসেন্টের ওয়াইফ বলে, এটা তো একটা এস ক্লাসের মনস্টারের কোর, জানি না এর দাম কত হতে পারে। তখন আর্থার তার বাবাকে বলে, চিন্তা করবেন না, আপনি এটা ব্যবহার করুন। আর আপনি কি চান আপনার ছেলে আপনার থেকে এগিয়ে যাক? এটা শুনে রেনল্ড বলে, এমন কথা বলো না যে তুমি আমার থেকে এগিয়ে গেছো। তখন আর্থার হেসে বলে, হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন, আমি এখন লাইট অরেঞ্জ স্টেজে আছি। এই কথা শুনে সবাই একেবারে হতবাক হয়ে যায়। রেনল্ড ভীষণ খুশি হয়ে বলে, পরের বার আমি তোমাকে হারাবো, তখন আবার কান্না করো না। আর্থারও হাসতে হাসতে বলে, হ্যাঁ, চেষ্টা করে দেখবেন। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইলাইজা গোসল করছিল। ঠিক সেই সময় হঠাৎ করে আর্থার তার জন্য গামছা নিয়ে ভেতরে ঢুকে পড়ে। এটা দেখে ইলাইজা খুব লজ্জা পেয়ে যায় এবং বলে, আমি তো এখনও কাপড় পরিনি। তখন আর্থার বলে, রিল্যাক্স করো, এমনিতেও বাষ্পের কারণে আমি কিছুই দেখতে পাইনি। ইলাইজা বলে, তুমি কি সত্যি বলছো? তখন আর্থার বাইরে যেতে যেতে বলে, না, আমি মিথ্যে বলছিলাম। এই কথা বলে আর্থার চলে যায়। ইলাইজা তখন রেগে যায়। পরের দৃশ্যে আর্থার তার মাস্কের দিকে তাকিয়ে থাকে এবং সিলভিকে বলে, গত 2 বছরে অনেক কিছুই ঘটেছে, তাই না? এমন সময় ইলাইজা সেখানে এসে আর্থারকে বলে, চলো, এবার তোমার গোসলের সময় হয়েছে। আচ্ছা, তোমার আসতে এত দেরি হলো কেন? আর্থার বলে, আমি ভিনসেন্টের সঙ্গে কথা বলছিলাম। আমি তোমার বিষয়েও তার সঙ্গে কথা বলেছি, যাতে তুমি জাইরাস একাডেমিতে পড়তে পারো। এটা শুনে ইলাইজা খুব খুশি হয়ে যায় এবং বলে, তাহলে ভিনসেন্ট কি বলেছে? আর্থার বলে, সে বলেছে, এই বলে আর কিছু না জানিয়ে আর্থার গোসল করতে চলে যায়। তারপর রাতে ইলাইজা ভীষণ এক্সাইটেড হয়ে বলে, আমি খুব শিগগিরই জাইরাস একাডেমির একজন স্টুডেন্ট হতে যাচ্ছি। সে আর্থারকে জিজ্ঞেস করে, একাডেমির ভেতরে আমরা কি অনেক কিছু শিখতে পারবো? আমি শুনেছি ওটাই সবচেয়ে ভালো ম্যাজিক একাডেমি। আর্থার বলে, শুরুর দিকে আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হব, আর আমরা ছাড়া বাকি যারা থাকবে তারা আমাদের থেকে অনেকটাই দুর্বল থাকবে, তাই শুরুটা একটু বোরিং হবে। ইলাইজা বলে, হ্যাঁ, কিন্তু তবুও ওরা অনেক শক্তিশালী হতে পারে, এটা ভেবে আমি খুব এক্সাইটেড। এটা শুনে আর্থার ভাবে, একাডেমিতে গিয়ে আমার লাইটনিং আর আইস ম্যাজিক শেখা উচিত, কারণ লাইটনিং ম্যাজিক ব্যবহার করতে আমার অনেক মানা লাগে, আর আইস ম্যাজিক আমি ঠিকমতো কন্ট্রোল করতে পারি না, এমনকি বিস্ট হুইল ব্যবহার করার পরও। এই সব ভাবতে ভাবতেই ইলাইজা তাকে জিজ্ঞেস করে, একাডেমিতে গেলে তুমি লুকাসের সাথে কি করবে? আর্থার বলে, লুকাস আমার আসল পরিচয় জানে না, তাই যতদিন না আমি এতটা শক্তিশালী হচ্ছি যে তার পরিবারের সাথে মোকাবিলা করতে পারি, ততদিন আমি নিজের পরিচয় গোপন রেখে ট্রেনিং করব। আচ্ছা, এসব বাদ দাও, আর তুমি আমাদের মাঝখানে এই বালিশটা কেন রেখেছ? ইলাইজা লজ্জা পেয়ে বলে, আমরা তো দুইজনেই ছেলে, তাই এক বিছানায় এভাবে ঘুমালে অদ্ভুত কিছু হয়ে যেতে পারে, তাই বালিশ রেখেছি। এটা শুনে আর্থার হেসে বলে, তুমি তো ভীষণ লাজুক, ভাবো তো যদি আমার জায়গায় কোনো মেয়ে থাকতো তাহলে তুমি কি করতে? এটা শুনে ইলাইজা আরও লজ্জা পেয়ে আর্থারের দিকে বালিশ ছুঁড়ে মারে। তারপর ইলাইজা লাজুক গলায় বলে, তোমার কি মনে হয় একাডেমিতে গেলে আমি কি আমার প্রথম গার্লফ্রেন্ড পটাতে পারবো? আর্থার বলে, তোমার চেহারা তো সবসময় খুব সিরিয়াস থাকতো, তাই আমি জানতাম না তুমি এসব নিয়েও ভাবো। ইলাইজা বলে, তোমাকে তো এসব ভাবতেই হয় না, তুমি এমনিতেই খুব হ্যান্ডসাম, তোমার লাভ লাইফ তো একদম সেট। আর্থার হেসে বলে, চিন্তা করো না, একাডেমির যত মেয়েই থাকুক তারা আমার কাছে ছোট বাচ্চা। ইলাইজা অবাক হয়ে বলে, তোমার কথার মানে কি? আর্থার বলে, এই কথা ইগনোর করো আর তাড়াতাড়ি ঘুমাও। এরপর ইলাইজাও ঘুমিয়ে পড়ে।
পরের দৃশ্যে আর্থার ঘুম থেকে উঠতেই ভিনসেন্টকে দেখতে পায়। ভিনসেন্ট বলে, তুমি বলেছিলে না তোমাকে একজন ইনভেন্টারের সঙ্গে কথা বলতে হবে? তাই আমি একজন ইনভেন্টারের সঙ্গে কথা বলেছি। তার নাম জিডিএন। সে খুবই নামকরা একজন রিসার্চার। সে স্যাপিয়ন কিংডমের জন্য অনেক আর্টিফ্যাক্ট তৈরি করেছে। তবে শহরে আসতে তার আরও 3 দিন লাগবে। ততদিনে আমাদের ডাউনটাউনে হওয়া সেই অ্যানাউন্সমেন্টে যোগ দেওয়া উচিত। আর্থার জিজ্ঞেস করে, কেন? সেখানে কি কিছু হতে যাচ্ছে? ভিনসেন্ট বলে, তুমি শোনোনি নাকি? সেদিন স্যাপিন কিংডমের রাজা, এলফদের রাজা আর ডোয়ার্ফদের রাজা একসঙ্গে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে চলেছেন। আর্থার বলে, ঠিক আছে, আমি যাব। আর জিডিএনের সঙ্গে মিটিং সেট করে দেওয়ার জন্য ধন্যবাদ। ভিনসেন্ট বলে, কোনো ব্যাপার না। আচ্ছা, তার সঙ্গে তোমার কি কাজ? আর্থার বলে, হ্যাঁ, কাজ আছে। আর মনে মনে ভাবে, আমি বোঝালেও তুমি বুঝবে না। এখন সময় এসেছে আমার আগের জীবনের জ্ঞান ব্যবহার করার। এমন সময় রেনল্ড সেখানে আসে, আর ভিনসেন্টের দাড়িগোপ দেখে রেনল্ড বলে, এই অবস্থায় তুমি মানুষের সঙ্গে দেখা করতে যাবে নাকি? নিজেকে একটু গুছিয়ে নাও। ভিনসেন্ট বলে, হ্যাঁ সরি, আমি খেয়ালই করিনি। এই বলে সে চলে যায়। এরপর আর্থার তার বাবাকে জিজ্ঞেস করে, আপনার ট্রেনিং কেমন চলছে? রেনল্ড বলে, চিন্তা করো না, আমার ট্রেনিং ভালোই চলছে। আমি এখন সলিড অরেঞ্জ স্টেজে পৌঁছে গেছি। এই বলে রেনল্ড আর্থারকে সেই বিস্ট কোডটা দিয়ে বলে, এর ভেতরের সব মানা আমি অ্যাবজর্ব করে নিয়েছি, তবুও এটা ভাঙেনি। যাই হোক, আমাকে এখন প্রস্তুত হতে হবে। এই বিস্ট কোডটা দেওয়ার জন্য ধন্যবাদ। এই বলে রেনল্ড চলে যায়। এদিকে আর্থার একা ভাবতে থাকে, বিস্ট কোডটা এখনও ধ্বংস হলো না কেন? আর্থার মেডিটেশন করে বুঝতে পারে ওই বিস্ট কোডের ভেতরে আসলে একটি বিস্ট হুইল আছে, এল্ডারউড গার্ডিয়ানেরই। এরপর আর্থার বলে, বিস্ট হুইল হলো এক ধরনের শক্তি যার মাধ্যমে ইউজার ইউনিক ও শক্তিশালী ম্যাজিক পায়। বিস্ট হুইল পাওয়ার দুটো উপায় আছে। 1, বিস্ট নিজে থেকে তার হুইল দেয়। 2, বিস্ট কোড থেকে বিস্ট হুইল নেওয়া। আর্থার ভাবে, আমার ভেতরে তো আগেই একটা বিস্ট হুইল আছে, যদি আরেকটা যোগ করি তাহলে কি হবে? আমি কি এটা পারবো? আর্থার চেষ্টা করে এল্ডারউড গার্ডিয়ানের বিস্ট হুইল অ্যাবজর্ব করার, কিন্তু হঠাৎ সিলভিয়ার বিস্ট হুইল সেখানে এসে গার্ডিয়ানের ওপর আক্রমণ করে প্রায় ধ্বংস করে দেয়। তখন আর্থার দ্রুত নিজেকে সামলে নিয়ে বিস্ট হুইলটা ছুঁড়ে ফেলে দেয় এবং বলে, আমার বিস্ট হুইল প্রায় এল্ডারউড গার্ডিয়ানের বিস্ট হুইলকে ধ্বংসই করে ফেলেছিল। তারপর সে ভাবে, আমার বাবা কেন এই বিস্ট হুইল অ্যাবজর্ব করতে পারেননি? তখন তার মনে পড়ে ভিরিয়ানের কথা, যেখানে ভিরিয়ান বলেছিল বিস্ট হুইলের এলিমেন্ট অবশ্যই ব্যবহারকারীর এলিমেন্টের সঙ্গে কম্প্যাটেবল হতে হবে। এটা মনে করে আর্থার বলে, আমি জানি এই বিস্ট হুইলটা কাকে দেওয়া উচিত। আর্থার তখন টেসিয়ার কথা ভাবতে থাকে, সে এখন কি করছে, কেমন আছে। নেক্সট সিনে আর্থার বলে, পরবর্তী কয়েকটা দিন খুব দ্রুত কেটে যায়, যেখানে আর্থার প্রচুর ট্রেনিং করে, ফ্যামিলির সঙ্গে সময় কাটায় এবং আর্থার কিছুদিন একজন নর্মাল ছেলের মতো জীবন উপভোগ করে। এরপর এলেনর আর্থারকে ঘুম থেকে ডাকতে আসে এবং বলে, ব্রেকফাস্ট তৈরি, এখন তাড়াতাড়ি ওঠো। কিন্তু আর্থার তখনও ঘুমাচ্ছিল। এটা দেখে এলেনর সরাসরি আর্থারের উপর লাফিয়ে পড়ে। এতে আর্থার চিৎকার করে বলে, তুমি এটা কি করছো? এলেনর বলে, তাড়াতাড়ি তৈরি হও, আজ আমাদের অ্যানাউন্সমেন্টে যেতে হবে। এই বলে এলেনর চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সবাই সিটির ভেতরে পৌঁছে যায়। অ্যানাউন্সমেন্টে শুরু হতে এখনও একটু সময় বাকি ছিল, তাই ইলাইজা আর্থারকে বলে যে সে আশেপাশের দোকানগুলো ঘুরে দেখতে যাচ্ছে। এটা শুনে আর্থার বলে, তোমার কাছে কেনাকাটা করার মতো টাকা আছে তো? ইলাইজা আর্থারকে খোঁচা দিয়ে বলে, আমি তোমার মতো নই, আমি টাকা জমাই। আর্থার বলে, হ্যাঁ, বুঝতে পেরেছি যে তুই একটা কিপটা। এরপর আর্থার সিলভিকে বলে, তুমি ইলাইজার সঙ্গে একটু যাও, আমি জিডিয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এতে সিলভি রাজি হয়ে যায় এবং ইলাইজার সঙ্গে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি আর্থার আর ভিনসেন্ট জিডিয়ানের বাড়িতে পৌঁছায়। তারা দরজায় নক করতেই ভেতর থেকে একজন লোক বলে, মাস্টার জিডিয়ান আজ এখানে নেই। কিন্তু লোকটা ভিনসেন্টকে দেখেই চিনে ফেলে এবং বলে, আপনি তো মাস্টার ভিনসেন্ট, ভেতরে আসুন। এখানে আমরা জানতে পারি লোকটার নাম হাইমস। এরপর হাইমস তাদের ভেতরে নিয়ে যায়। ঘরের ভেতরে প্রচণ্ড দুর্গন্ধ। আর্থার বলে, এখানে কি কখনো পরিষ্কার করা হয় না? এত দুর্গন্ধ কেন? ঠিক তখনই আবর্জনার বিশাল স্তূপের ভেতর থেকে একজন লোক বেরিয়ে আসে। তাকে দেখে ভিনসেন্ট বলে, জিডিয়ান, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। জিডিয়ান বলে,
ইদানিং আমি এত লোকের সঙ্গে দেখা করছি যে ক্লান্ত হয়ে পড়েছি। গত কয়েক বছরে রয়্যাল ফ্যামিলির অনেক মেসেঞ্জার এসেছে। সবাই চায় আমি এমন কিছু আবিষ্কার করি যার সাহায্যে সমুদ্র পার করা যায়। এই সময় আর্থার নিজেকে পরিচয় করিয়ে দেয়। তাকে দেখে জিডিএন ভিনসেন্টকে বলে, তুমি এই বাচ্চাটাকে এখানে কেন এনেছো? তুমি জানো তো আমি কাউকে স্টুডেন্ট হিসেবে নিই না। ভিনসেন্ট বলে, সত্যি বলতে কি আমিও জানি না আর্থার আমাকে এখানে কেন নিয়ে এসেছে। তখন আর্থার জিডিএনকে বলে, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আপনি তো এমন কিছু চান যেটা দিয়ে সমুদ্রের ওপর দিয়েও যাতায়াত করা যাবে, তাই না? আমি জানি সেটা কি। এটা শুনে জিডিএন অবাক হয়ে বলে, তুমি কি বলছো? আর্থার বলে, আমি আপনাকে এঁকে দেখাই। এই বলে আর্থার ওইখানে কিছু আঁকতে শুরু করে। এটা দেখে জিডিয়ান হেসে বলে, তোমার মতো বাচ্চা আর কী বা বানাতে পারবে? কিন্তু হঠাৎ জিডিয়ান আঁকাটা ভালো করে দেখে চমকে যায়। এটা তো এমন এক ইঞ্জিনের নকশা যা মানা দিয়ে নয়, স্টিম দিয়ে চলে। এই আইডিয়া আমার মাথায় এলো না কেন? তারপর জিডিয়ান বলে, কিন্তু এর ভেতরে তো কিছু পার্ট নেই। তখন আর্থার বলে, হ্যাঁ, আমি ইচ্ছে করেই কিছু ডিটেল লুকিয়েছি। আপনি যদি সেগুলো চান তাহলে এর বদলে আমাকে কিছু দিতে হবে। জিডিয়ান বলে, তুমি তো বেশ লোভী, তবে ঠিক আছে, আমার কাছেও এমন কিছু আছে যেটা দেখে তুমি অবাক হয়ে যাবে। এরপর সে প্রথমে আর্থারকে আয়রনাইজড ডায়মন্ড দেখায়। জিডিয়ান ভিনসেন্টকে বলে, তুমি তো জানোই এই ডায়মন্ড কতটা মূল্যবান। এটা নিজের তুলনায় 5 গুণ বেশি মানা জমা রাখতে পারে। পুরো কন্টিনেন্টে এটা সবচেয়ে দামি জিনিসগুলোর মধ্যে একটি। আর্থার বলে, ভালো জিনিস বটে, কিন্তু আমার এর দরকার নেই। এরপর জিডিয়ান আরও অনেক জিনিস দেখায়, কিন্তু আর্থারের কিছুই পছন্দ হয় না। এতে জিডিয়ন বিরক্ত হয়ে বলে, মনে হচ্ছে আমার আর কোনো উপায় নেই। সে হাইন্সকে বলে, ওই পেন্ডেন্টগুলো নিয়ে এসো। হাইন্স অবাক হয়ে বলে, কিন্তু সেগুলো তো ওনাদের জন্য। জিডিয়ন বলে, আমি জানি, তবু নিয়ে এসো। এরপর হাইন্স দুটো পেন্ডেন্ট নিয়ে আসে। জিডিয়ন বলে, আমি সেরা ডিজাইনার দিয়ে এগুলো রয়্যাল ফ্যামিলির জন্য বানিয়েছিলাম। পেন্ডেন্ট দেখে আর্থার বলে, এগুলো তো ফিনিক্স ভিরিম দিয়ে বানানো, তাই না? জিডিয়ন অবাক হয়ে বলে, তুমি এটা জানলে কিভাবে? ভিনসেন্ট জিজ্ঞেস করে, এই ফিনিক্স ভিরিম আবার কি? তখন জিডিএন ব্যাখ্যা করে, ফিনিক্স ভিরিম হলো এস ক্লাস মানা বিস্ট, যারা ড্রাগনের মতোই রেয়ার। এদের নিজস্ব জীবন রক্ষা করার ক্ষমতা আছে। আর্থার বলে, মানে আপনি সেই ক্ষমতাগুলো এই পেন্ডেন্টের ভেতরে ঢুকিয়েছেন? জিডিয়ন বলে, হ্যাঁ, ফিনিক্সের মতোই এই পেন্ডেন্ট বিপদের সময় নিজে থেকেই ইউজারকে রক্ষা করবে। ইউজারের চারপাশে একটি শক্তিশালী প্রোটেক্টিভ শিল্ড তৈরি হবে। শিল্ড ভেঙে গেলেও পেন্ডেন্টের সব মানা ব্যবহার হয়ে ইউজারকে স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ জায়গায় টেলিপোর্ট করে দেবে। আর্থার জিজ্ঞেস করে, এই ইফেক্ট কতবার ব্যবহার করা যাবে? জিডিএন বলে, নিশ্চিতভাবে বলা কঠিন। আমি ইতিমধ্যেই 5টা ফিনিক্স ফ্রেম বিস্ট কোর নষ্ট করেছি, তবে সম্ভবত 2বার ব্যবহার করা যাবে। আর্থার মনে মনে ভাবে, এই পেন্ডেন্টটা আমি এলেনর আর মাকে দিতে পারি। তারপর সে জিডিএনকে বলে, আপনি তো বলেছিলেন এগুলো রয়্যাল ফ্যামিলির জন্য। জিডিএন বলে, হ্যাঁ, কোর দিয়েছিল রয়্যাল ফ্যামিলি, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। আমি শুধু জানতে চাই, এই স্টিম ইঞ্জিনের আইডিয়াটা তোমার মাথায় এলো কিভাবে? আর তুমি আমাকে এটা বলছো কেন? আর এর বদলে কিছু চাইছো কেন? তোমার প্ল্যানটা কি? আর্থার বলে, আমার ছোট বোনের জন্মদিন খুব কাছেই, তাই আমি তাকে একটা গিফট দিতে চাই। আর আমি এই সিক্রেটটা আপনাকে বলছি কারণ আমি জানি আপনি এটা কী কাজে ব্যবহার করবেন। এই পেন্ডেন্ট ছাড়াও আমি চাই আপনি আমাকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিন। জিডিএন বলে, তুমি এই অ্যানাউন্সমেন্টের সময় মতো পৌঁছাতে পারবে না। আর্থার বলে, কোনো সমস্যা নেই, কারণ আপনার কাছে এমন তথ্য আছে যা আমি কোনো স্পিচে শুনতে পাবো না। আর আপনি যদি না বলেন তাহলে আমি এই স্টিম ইঞ্জিনের ব্লুপ্রিন্ট পুড়িয়ে ফেলব। এটা শুনে জিডিয়ান ঘাবড়ে যায় এবং বলে, ঠিক আছে, আমি বলছি। আসলে গত বছর আমরা এমন কিছু প্রমাণ পেয়েছি যেগুলো থেকে বোঝা যায় আমাদের কন্টিনেন্ট ছাড়াও আর একটা কন্টিনেন্ট রয়েছে। ভিনসেন্ট অবাক হয়ে বলে, এটা কি সত্যি? এটা শুনে আর্থার জিজ্ঞেস করে, আপনি কি আগে থেকে এটা জানতেন? ভিনসেন্ট বলে, রয়্যাল ফ্যামিলির একজন লোক আমাকে বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু এখন জিডিএনের কথা শুনে নিশ্চিত হলাম। তখন জিডিএন বলে, আমরা প্রমাণের ভিত্তিতে এটা বলছি। কয়েক বছর আগে আমরা এমন একটি আর্টিফ্যাক্ট পাই যা এক ধরনের পাখির মতো মানা বিস্টের সঙ্গে যুক্ত ছিল। ওই বিস্টকে আমরা আগে কখনো এই কন্টিনেন্টে দেখিনি। সে পরিবেশ অনুযায়ী নিজেকে ক্যামোফ্লাজ করতে পারত। ভিনসেন্ট অবাক হয়ে বলে, উড়তে পারে আবার ক্যামোফ্লাজও করতে পারে? এমন বিস্টকে ধরলেন কিভাবে? জিডিএন বলে, একেবারে ভাগ্যক্রমে।
কিছু অ্যাডভেঞ্চারার ভুল করে ওটাকে আঘাত করে ফেলে। তবে আসল কথা হলো ওটার সঙ্গে থাকা আর্টিফ্যাক্টটা, সেটি চলমান ছবি রেকর্ড ও সংরক্ষণ করতে পারে। আর্থার বলে, এতে কিভাবে প্রমাণ হয় যে আরেকটা কন্টিনেন্ট আছে? তখন ভিনসেন্ট বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম, জিডিএন ইতিহাসের সেরা আর্টিফিসার, তার মতো আর কেউ এমন আর্টিফ্যাক্ট বানাতে পারে না। তখন জিডিএন বলে, ওই আর্টিফ্যাক্টে 3টি কিংডমের ডিটেইল মুভিং ইমেজ ছিল, তাই আমরা নিশ্চিত ওটা অন্য কন্টিনেন্টের, মানে সেখানে শক্তিশালী মেজ আর উন্নত আর্টিফ্যাক্ট থাকতে পারে, যা বড় বিপদের ইঙ্গিত। আর্থার বলে, আমি বুঝতে পারছি আপনি কেন ভয় পাচ্ছেন, তবে আপাতত এগুলো কেবল সম্ভাবনা। এটা বলে আর্থার স্টিম ইঞ্জিনের নকশা সম্পূর্ণ করে এবং বলে, এই ইঞ্জিন ব্যবহার করেই আমরা নতুন কন্টিনেন্টে যাব এবং দেখব সেখানে আসলে কি আছে। পরের দৃশ্যে আর্থার আর ভিনসেন্ট সেখান থেকে বেরিয়ে আসে। ভিনসেন্ট বলে, জিডিয়ান তোমার আইডিয়াটা খুব পছন্দ করেছে, তবে স্টিম ইঞ্জিন দিয়ে এত দূর যাওয়া যাবে এটা বিশ্বাস করা কঠিন। আর্থার ভাবে, এই দুনিয়ার মানুষ এখনও এমন প্রযুক্তির সঙ্গে পরিচিত নয়, আর ওই নতুন কন্টিনেন্টের শক্তিশালী মেজ থাকার কথা এটা মনে করে আর্থার এক্সাইটেড হয়ে বলে, যদি সত্যি এমন হয় তাহলে সেখানে গিয়ে আমি আরও শক্তিশালী হতে পারব। পরের দৃশ্যে ইলাইজাও সেখানে আসে, আর সবাই মিলে অ্যানাউন্সমেন্টের দিকে যাচ্ছিল। তখন ইলাইজা বলে, এল্ডার র্যাডিয়াস আমাকে বলেছেন 3টি কিংডম একসঙ্গে অডিয়েন্সে আসবে। আর্থার ভাবে, তাহলে নিশ্চয়ই নতুন কন্টিনেন্টের কথাই বলবে। হঠাৎ তারা দেখে কয়েকজন মিলে এক ছেলেকে মারধর করছে কোনো কারণ ছাড়াই। একজন চিৎকার করে বলে, তোর অপরাধ একটাই, তুই একজন ডোয়ার্ফ, মানা বাইরে ব্যবহার করা নিষিদ্ধ। সে লোহার পাইপ দিয়ে মারতে যায়। ঠিক তখনই ইলাইজা সামনে এসে তাকে থামায়। ছেলেটা রেগে গিয়ে ইলাইজাকে চড় মেরে বলে, আমার মজা নষ্ট করার তোর সাহস কিভাবে হলো? ভিনসেন্ট তাদের থামাতে গেলে আর্থার তাকে থামায়। ভিনসেন্ট এখন ভয় পেয়ে যায়, কারণ আর্থারের রাগের কারণে অরা বেরোতে থাকে। অন্যদিকে ইলাইজা ভাবে, আমি যদি ম্যাজিক ব্যবহার করি তাহলে আর্থার আর ভিনসেন্ট সমস্যায় পড়বে, আমাকে কন্ট্রোল করতে হবে। ঠিক তখন ছেলেটা ইলাইজার পোশাকে ডোয়ার্ফ কিংডমের চিহ্ন দেখে বলে, তাহলে তুইও ডোয়ার্ফ, দাঁড়া, তোকেও শিক্ষা দিচ্ছি। সে ইলাইজাকে মারবেই, ঠিক তখনই আর্থার সেখানে চলে আসে। ছেলেটা হেসে বলে, দেখো, আরেকটা নমুনা এসেছে, চলো ওকেও শিক্ষা দেই। এটা শুনে আর্থার অনেক রেগে যায়। একটি ঘোড়ার গাড়ির ভেতরে প্রিন্স ও প্রিন্সেস বসে আছে। প্রিন্স বলতে শুরু করে, আমি বুঝতে পারছি যে আমাদের বাবা মা চায় না আমরা স্পিচে যোগ দেই, কিন্তু তাই বলে আমাদের এইভাবে গোপনে ট্রাভেল করা কি জরুরি ছিল? আমাদের সঙ্গে তো কোনো গার্ডও নেই। এই কথা শুনে তাদের এক বডিগার্ড বলে, চিন্তা করবেন না, আমি একাই যথেষ্ট। তাছাড়া প্রিন্সেস কেথলিন নিজেই চান না এখানে বেশি গার্ড আসুক, যাতে অযথা তার উপর দৃষ্টি আকর্ষণ না হয়। এতে কেথলিন বিরক্ত হয়ে বলে, আমি তো এটাও বলেছিলাম যে আমি এখানে আসতেই চাই না, তবু আমাকে আসতে হয়েছে। প্রিন্স হেসে বলে, তোমার তো খুশি হওয়া উচিত, কারণ তুমি সব সময় নিজেকে লাইব্রেরির ভেতর বন্দি করে রাখো, তাই আমি তোমাকে একটু বাইরে নিয়ে এসেছি। কেথলিন বলে, চুপ করো, তুমি আমাকে এখানে এনেছো কারণ তোমার সঙ্গে যে মেয়ের আসার কথা ছিল সে শেষ মুহূর্তে আসার জন্য ক্যান্সেল করেছে। এই কথা শুনে প্রিন্স চুপ হয়ে যায়। তখন কেথলিনের নজর আর্থারের দিকে পড়ে। আর্থার তখন প্রচণ্ড রেগে আছে। সেটা দেখে ভিনসেন্ট ভীষণ ভয় পেয়ে যায়। সে মনে মনে বলে, আমি আগে কখনো আর্থারকে এতটা রাগান্বিত দেখিনি। যদি আমি এখনই ওকে না থামাই তাহলে এই বাচ্চাগুলো সবাই মারা যাবে। ভিনসেন্ট ভয় পেয়ে আর্থারের সামনে দাঁড়িয়ে যায় এবং ছেলেগুলোকে বলে, এখান থেকে এক্ষুনি চলে যাও, না হলে তোমরা আহত হবে। ভিনসেন্ট আর্থারকেও বলে, ওদের ইগনোর করো, ওরা তো শুধু বাচ্চা। কিন্তু ছেলেগুলো উল্টো ভিনসেন্টকে নিয়ে হাসাহাসি শুরু করে। তারা বলে, দেখো, এক বুড়ো লোক এভাবে ওদের রক্ষা করছে। ভিনসেন্ট মনে মনে বলে, বোকা বাচ্চারা, আমি তো তোদেরই বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু আর্থার তার রাগ একদমই কন্ট্রোল করতে পারে না। সে ভিনসেন্টকে বলে, আঙ্কেল ভিনসেন্ট, দয়া করে সরে যান। আর্থারের এমন অবস্থা দেখে ভিনসেন্ট আর কিছু করতে পারে না, সে সরে যায়। তখন এক সবুজ চুলওয়ালা ছেলে সামনে এসে বলে, আমি ওকে দেখছি, ওকে হারানো খুবই সহজ হবে। এটা বলে সে হাতে একটা পাইপ নিয়ে আর্থারের উপর হামলা করতে আসে, কিন্তু আর্থার খুব সহজেই তাকে হারিয়ে দেয়। এটা দেখে বাকি সবাই অবাক হয়ে যায়। এরপর আর একটা ছেলে এগিয়ে আসে। সে বলে,
আমার সঙ্গী তোমাকে দুর্বল ভেবেছিল বলেই হেরেছে, কিন্তু আমি হারব না। তোমার মতো সাধারণ ছেলেকে আমি দেখাবো একজন নোবেল কি করতে পারে। এই বলে সে দ্রুত চারদিকে দৌড়াতে দৌড়াতে আর্থারের ওপর হামলা করে। সে মনে মনে বলে, এটাই আমার 1000 স্টেপ স্ট্রাইক টেকনিক। তুমি আমার মুভমেন্ট দেখতে পারবে না, এক আঘাতেই আমি তোমাকে হারাবো। কিন্তু বাস্তবে তা হয় না। আর্থার খুব সহজেই অ্যাটাক এড়িয়ে যায়। এতে ছেলেটা অবাক হয়ে যায়। এরপর আর্থার নিজের লাঠি দিয়ে তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। আঘাতের লাঠিটাও ভেঙে যায়। আর্থার বিরক্ত হয়ে বলে, কি লজ্জার ব্যাপার, মানা ছাড়া জিনিসগুলো একদমই টেকে না। যাক, মনে হচ্ছে এবার হাতে হাতেই লড়তে হবে। এদিকে যে ছেলেটা প্রথমে ঝগড়া শুরু করেছিল সে তার বাবার কথা মনে করে। আমাদের হাতই যে কোনো অস্ত্রের চেয়ে শক্তিশালী। এই কথা মনে করে সে নিজের লোহার পাইপ ফেলে দেয় এবং খালি হাতে লড়ার প্রস্তুতি নেয়। সে বলে, এক ঘুষিতেই আমি একে শিক্ষা দেব। সে আক্রমণ করতে যাবে, কিন্তু হঠাৎ সে আর্থারের ভয়ঙ্কর অরা অনুভব করে। সে অবাক হয়ে ভাবে, এই ছেলেটার অরা আমার বাবার থেকেও ভয়ঙ্কর কেন? ভয় কাঁপতে কাঁপতে সে আক্রমণ করে, কিন্তু আর্থার সরাসরি তার মুখে একটা ঘুষি মারে। এর ফলে জ্যামেল অনেক দূরে ছিটকে পড়ে। এইভাবেই লড়াই শেষ হয়ে যায়। আর্থার এখন সেখান থেকে যাওয়া শুরু করে, কিন্তু হঠাৎ জ্যামেল ক্ষিপ্ত হয়ে চিৎকার করে, বলে, তোর সাহস কিভাবে হলো আমাকে এভাবে মারার? এই বলে সে পিছন থেকে ম্যাজিক ব্যবহার করে আর্থারের ওপর আক্রমণ করে। সবাই প্রস্তুত ছিল না। আঘাত লাগতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একটি বরফের শিল্ড তৈরি হয় যা আক্রমণ আটকে দেয়। আমরা বুঝতে পারি এই বরফের শিল্ড প্রিন্সেস ক্যাথলিন তৈরি করেছে। এরপর ক্যাথলিন ক্যাসেলের সেই ঘটনার কথা মনে করে যেখানে অকশনের সময় সে প্রথমবার আর্থারকে দেখেছিল। সে ভাবে, শুরুতে আর্থারকে অন্য সাধারণ বাচ্চাদের মতোই মনে হয়েছিল, আমার ভাইয়ের মতো, কিন্তু পরে বুঝলাম ও আলাদা। ও বাকি ছেলেদের মতো নয়, ও অনেক বেশি আলাদা। তাই আর্থারকে আমার ভালো লাগে। এই সময় কার্টিস সেখানে এসে বলে, এখানে কি হচ্ছে? প্রিন্স ও প্রিন্সেসকে দেখে ছেলেগুলো ভয় পেয়ে মিথ্যা বলে। আমরা তো শুধু কথা বলছিলাম, ওরাই এসে আমাদের মারতে শুরু করেছে। এই কথা শুনে এলাইজা রেগে যায় এবং বলে, তোমরা মিথ্যে বলছো, তোমরাই তো ওই ছেলেকে মারছিলে। কিন্তু কার্টিস ছেলেগুলোর কথাই বিশ্বাস করে আর্থারকে জিজ্ঞেস করে, ওরা কি সত্যি বলছে? ক্যাথলিন এটা বিশ্বাস করে না। সে মনে মনে ভাবে, আমার ভাই, অন্তত দুই পক্ষের কথা শোনো। কার্টিসের প্রশ্নে আর্থার বলে, আপনি কি মজা করছেন? এতে জামেল হাসতে থাকে এবং ভাবে, এই ছেলেটার তো কোনো ম্যানার্স নেই। এ সময় বডিগার্ড আর্থারের কাঁধ ধরে বলে, তোমার সাহস কিভাবে হলো প্রিন্সের সঙ্গে এভাবে কথা বলার? আর্থার সঙ্গে সঙ্গে তার হাত শক্ত করে ধরে বলে, দুঃখিত, আমি যখন বোকামি কথা শুনি তখন এমনভাবেই কথা বেরিয়ে আসে। অল্প বয়সে এত শক্তি দেখে বডিগার্ড ভয় পেয়ে যায়। ঠিক তখন ভিনসেন্ট এগিয়ে এসে বডিগার্ডের হাত ছাড়িয়ে দেয় এবং বলে, দুঃখিত, ও আমার ভাতিজা। আসলে ওই ছেলেগুলোই মিথ্যা বলছে। কার্টিস ভিনসেন্টকে চিনে ফেলে এবং বলে, আপনি এখানে কি করছেন? ভিনসেন্ট বলে, আমরা অ্যানাউন্সমেন্টের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম এই ছেলেগুলো একটা বাচ্চাকে মারছে। কার্টিস তখন আহত ছেলেটার দিকে তাকায় এবং দেখে তার অবস্থা খুব খারাপ। সে রেগে গিয়ে বলে, তোমাদের সাহস কিভাবে হলো আমাকে মিথ্যা বলার? তোমাদের নাম কি? জ্যামেল বলে, আমি ট্রাইডেন্ট হাউসের বড় ছেলে। এই কথা শুনে কার্টিস একটু ঘাবড়ে যায়। সে ভাবে, ট্রাইডেন্ট হাউস খুব শক্তিশালী, তাই কিছু করলে ঝামেলা হবে। তখন জ্যামেল মনে মনে হাসে, দেখলে, তুমি আমার কিছুই করতে পারবে না। ক্যাথলিন বলে, তোমার শাস্তি হওয়া উচিত। কিন্তু কার্টিস তাকে থামিয়ে বলে, শেষ পর্যন্ত কেউ গুরুতর আহত হয়নি, তাই বিষয়টা এখানেই শেষ করি। জ্যামেল খুশি হয়ে ভাবে, দেখলে, বলেছিলাম না? সব কিছু দেখে আর্থার ভিনসেন্টকে বলে, আপনার কাছে কি সেই কমিউনিকেশন স্ক্রলটা আছে? ভিনসেন্ট বলে, হ্যাঁ আছে, এই নাও। আর্থার স্ক্রল দিয়ে জাইরাস একাডেমির ডিরেক্টরকে কল করে। ডিরেক্টর প্রথমে রেগে যায়, কিন্তু আর্থারকে দেখে বলে, আর্থার, তুমি এখানে? সিনথিয়া খুব খুশি হয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর্থার বলে, আমি চাই তুমি জ্যামেল আর তার পুরো দলকে একাডেমি থেকে বের করে দাও, কারণ ওরা রেসিস্ট হয়ে বুলি করেছে এবং সিটির ভেতরে ম্যাজিক ব্যবহার করেছে। যখন সিনথিয়া শোনে জ্যামেল ট্রাইডেন্ট হাউসের বড় ছেলে, তখন সিনথিয়া বলে, আমার মতে এই কাজ করা ঠিক হবে না। কিন্তু আর্থার বলে, আপনি যদি চান আমি একাডেমিতে আসি তাহলে আমার কথা মানুন। এই কথা শুনে সিনথিয়া সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর সবাই সেখান থেকে চলে যায়। অন্যদিকে জ্যামেলের মা ফোন দিয়ে বলে, তুমি কি করেছো যে জাইরাস একাডেমি তোমাকে বের করে দিয়েছে? অন্যদিকে কার্টিস আর্থারের কাছে এসে বলে, দুঃখিত, আমি তোমার সঙ্গে ঠিকভাবে কথা বলিনি। আর্থার বলে,
কোনো সমস্যা নেই। আমারও কথা বলার ধরনটা পুরোপুরি ঠিক ছিল না। এতে কার্টিস বলে, কোনো সমস্যা নেই, তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক ছিল। তাছাড়া ওই বাচ্চাগুলো একাডেমিতে পড়ার যোগ্যই ছিল না। এই কন্টিনেন্টে এভাবে রেসিজম থাকা উচিত নয়। এই কথা বলে কার্টিস ঘোড়ার গাড়িতে উঠে বসে। এরপর সে ক্যাথলিনকে বলে, শেষবারের তুলনায় আর্থার অনেকটাই বদলে গেছে। কিন্তু ক্যাথলিন তার কথা শুনছিল না। সে আর্থারকে চলে যেতে দেখে। তারপর হঠাৎ আর্থারকে থামিয়ে দেয়। ক্যাথলিন আর্থারকে বলে, তুমি কি কোনো একদিন আমার সঙ্গে একসাথে চা খেতে চাইবে? এই কথা শুনে আর্থার একটু অবাক হয়ে বলে, হ্যাঁ, অবশ্যই যাব। এতে ক্যাথলিন খুব খুশি হয়ে বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে সরাসরি একাডেমিতেই দেখা করব। আর্থারও বলে, ঠিক আছে। এই দৃশ্য দেখে ভিনসেন্ট আর ইলাইজা দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। অন্যদিকে কার্টিসও হতবাক হয়ে ভাবে, আমার বোন তো সবসময় খুব ঠান্ডা স্বভাবের ছিল, সে কখনোই নিজের ইমোশন প্রকাশ করত না। আজ হঠাৎ তার কী হলো? পরের দৃশ্যে আমরা দেখি পুরো কন্টিনেন্টের মানুষ অ্যানাউন্সমেন্টে এসেছে। এটা দেখে আর্থার মনে মনে ভাবছে, এখানে থাকা সবাই এখন জানতে পারবে যে আরেকটা কন্টিনেন্টও আছে। জানি না তারা কিভাবে রিয়্যাক্ট করবে, কিন্তু আমার সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে এই নতুন কন্টিনেন্ট আমাদের উপর নজর রাখছে, ক্যামোফ্লাজ মানা বিস্ট আর রেকর্ডিং আর্টিফ্যাক্ট ব্যবহার করে। তারা কি আমাদের ভয় পাচ্ছে বলেই এটা করছে, নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? আর আমি কি সঠিক কাজ করেছি স্টিম ইঞ্জিনের ব্যাপারটা বলে? কারণ ওই ইঞ্জিন ব্যবহার করেই আমরা সেখানে পৌঁছতে পারবো। হয়তো আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি, কারণ কে জানে, ওই কন্টিনেন্ট হয়তো আমাদের উপর আক্রমণ করতে পারে। যদি আমরা আগে সেখানে পৌঁছাই, তাহলে হয়তো আমরা আগে হামলা করতে পারবো। এই সব ভাবতে ভাবতেই আর্থারের মা তাকে দেখে বলে, কি হয়েছে, আজ তোমাকে একটু বেশি অন্যমনস্ক লাগছে? আর্থার বলে, না, কিছুই হয়নি। এটা শুনে অ্যালিস বলে, আমি শুধু চাই তুমি একটা সাধারণ 12 বছরের বাচ্চার মতো আচরণ করো। তুমি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাওয়ার চেষ্টা করছো। আর হ্যাঁ, মনে রেখো, আমি সব সময় তোমার চিন্তা করি, কিন্তু তার মানে এই না যে তুমি যা করতে চাও আমি সেটা করতে দেব না। এই কথা শুনে আর্থার খুব খুশি হয়ে বলে, ধন্যবাদ মা। এরপর আমরা দেখি অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। সামনে একটি হলোগ্রাম ভেসে ওঠে। সেখানে রাজা সবার উদ্দেশ্যে বলে, আমার নাম ব্লেইন। তোমরা সবাই আমাকে স্যাপিন কিংডমের রাজা হিসেবে চেনো, কিন্তু আজ আমি এই পুরো কন্টিনেন্টের প্রতিনিধি হিসেবে কথা বলছি। আমার সঙ্গে এখানে আমাদের কন্টিনেন্টের অন্য সব কিংডমের রাজা ও রানীরাও উপস্থিত আছেন। সবাই তাদের দেখে সম্মান জানিয়ে মাথা নোয়ায়। ব্লেইন বলে, আমি জানি তোমরা সবাই জানো, মানুষ আর এলফরা একসময় একে অপরকে ঘৃণা করত। তারা কখনো একসাথে থাকতো না, আর ডোয়ার্ফদের শুধু ব্যবসায়িক পার্টনার হিসেবেই দেখা হতো। কিন্তু আমরা চাই না এই অবস্থা এভাবেই চলতে থাকুক। আর যখনই কোনো বড় সমস্যা এসেছে, আমরা রাজারা একসাথে বসেছি। 2 বছর আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মানুষ, এলফ ও ডোয়ার্ফ এই 3 জাতি অ্যাডভেঞ্চারার হতে পারবে। আজ দেখে আমার খুব ভালো লাগছে যে মানুষ, এলফ আর ডোয়ার্ফরা সবাই একসাথে নিজেদের লক্ষ্য পূরণ করছে, অ্যাডভেঞ্চারার হওয়ার জন্য। ব্লেইন আরও বলে, গত বছর আমরা আরেকটা বড় মাইলস্টোন অর্জন করেছি, জাইরাস একাডেমি। এখন থেকে ওই একাডেমিতে এলফ আর ডোয়ার্ফরাও পড়তে পারবে। এতে এমন এক নতুন প্রজন্ম তৈরি হবে যেখানে বিভিন্ন জাতির মানুষ একসাথে বড় হবে এবং নতুন স্মৃতি তৈরি করবে। আমি জানি শুরুতে ভিন্ন জাতির মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সমস্যা হবে, কিন্তু আমি চাই আপনারা নিজেদের মধ্যে থাকা সব বৈষম্য আর রেসিস্ট দূর করে দেন। এটা শুধু আমাদের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্যেও, আর এই কন্টিনেন্টের ভবিষ্যতের জন্যেও। এই কথা শুনে উপস্থিত সবাই খুব খুশি হয় এবং বলে, হ্যাঁ, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। এরপর ব্লেইন এলফদের রাজা অ্যালডুইনকে সামনে এসে বক্তব্য দেওয়ার জন্য ডাকেন। তখন অ্যালডুইন বলে, এভাবে আপনাদের সামনে কথা বলার সুযোগ পাওয়া আমার জন্য বিশাল সম্মানের। ব্লেইন ইতিমধ্যেই বলেছে আমাদের সব কাজ এই কন্টিনেন্টের ভবিষ্যতের জন্য, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। সত্যি বলতে কি, আমাদের কন্টিনেন্টে এখনও অনেক অজানা জায়গা আছে যেগুলো আমরা কখনোই পুরোপুরি অনুসন্ধান করিনি। এমন কিছু এলাকা আছে যেগুলো ভীষণ বিপজ্জনক, কিন্তু যদি আমি বলি এর চেয়েও বড় রহস্য আর বিপদ আছে। আজ আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, আমরা প্রমাণ পেয়েছি যে আমাদের কন্টিনেন্ট ছাড়াও আরেকটি কন্টিনেন্ট রয়েছে। এই কথা শুনে পুরো ভিড় আতঙ্কিত হয়ে ওঠে। আর্থার মনে মনে বলে,
আমি আগেই ভেবেছিলাম এমনটাই হবে। অ্যালডুইন সবাইকে শান্ত করে বলে, আমাদের প্রতিক্রিয়াও প্রথমে এমনই ছিল। ওই কন্টিনেন্ট সম্পর্কে আমরা খুব বেশি জানি না। আমরা শুধু এটুকু জানি সেখানে রহস্য আছে, অ্যাডভেঞ্চার আছে আর বিপদের সম্ভাবনাও আছে। আমরা এমন প্রমাণও পেয়েছি যে তারা আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, কিন্তু দুই কন্টিনেন্টের কারোরই এখনও এত উন্নত প্রযুক্তি নেই যাতে এত দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়া যায়। তবুও লোকজন শান্ত হচ্ছিল না। এটা দেখে ডোয়ার্ফদের রাজার সামনে এগিয়ে এসে অ্যালডুইন ও বাকি সবাইকে শান্ত করে। অবশেষে সবাই ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এরপর ডোয়ার্ফদের রাজা বলে, অ্যালডুইন যেমনটা বলেছে, আমরা এই মুহূর্তে খুব বেশি কিছু জানি না, কিন্তু এটা এমন একটা সময় যখন আমাদের একমত হয়ে একসাথে দাঁড়ানো উচিত এবং এমন কিছু করা উচিত যা আমাদের কন্টিনেন্ট ও আমাদের জনগণের কল্যাণে আসে। আমাদের নিজেদের মধ্যে এই বলে ঝগড়া করা উচিত নয় যে তুই ডোয়ার্ফ, তুই এলফ। এভাবে লড়াই করা ঠিক নয়। আমি স্বীকার করি আমাদের চেহারা আলাদা, আমাদের সংস্কৃতিও আলাদা, কিন্তু আমরা সবাই একই কন্টিনেন্টে জন্মেছি, আর এই বিষয়টা নিয়ে আমি গর্বিত। তাই আমি আশা করি এই কন্টিনেন্টের ভবিষ্যৎ প্রজন্ম এই একই অনুভূতি ফিল করবে। এই কথা শুনে সবাই খুশি হয়ে সম্মতি জানায়। এরপর রাজা বলে, এখন সময় এসেছে একসাথে আসার। তাই আমরা বিভিন্ন জাতির লোকদের মধ্য থেকে কিছু ব্যক্তিকে নির্বাচন করেছি, যারা মোট 6 জন। রয়্যাল ফ্যামিলি মনে করে এরা সবাই অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ, সাহসী ও শক্তিশালী। এরা আমাদের জাতিকে প্রতিনিধিত্ব করবে। এদের প্রধান লক্ষ্য হবে এই কন্টিনেন্টকে স্থিতিশীল রাখা এবং একই সঙ্গে রক্ষা করা। এরা আমাদের সঙ্গে একসাথে কাজ করবে। আমরা এদের নাম দেব 6 ল্যান্ডস। এরপর আমরা দেখি সেই 6 জনকে আলাদা আলাদা আংটি পরানো হয়, যাতে প্রমাণ হয় যে তারা ল্যান্ডস। এরপর একে একে তাদের পরিচয় দেওয়া হয়। প্রথমে সামনে আসে এক এলফ মেয়ে, তার নাম এলিয়া। তারপর আসে আরেক মেয়ে, ভেরে ওরিয়া। এরপর সামনে আসে আরেক ল্যান্ডস, অ্যালফ্রেড ভ্যারেন। তারপর আসে আরেক মেয়ে, আয়া গ্রেফিন। এরপর আসে একটি ছোট মেয়ে, মিকা আর্থবার্ন। আর সবশেষে আসে আর্থারের ভবিষ্যতের সবচেয়ে বড় শত্রু, যার নাম ব্যারন ভ্যাক্স। ব্যারনকে দেখে আর্থার খুব সিরিয়াস হয়ে যায়, কারণ ব্যারন আর কেউ নয় বরং লুকাসের বড় ভাই। লুকাসের কাছ থেকে প্রতিশোধ নিতে হলে আর্থারকে আগে এই ব্যারনকে হারাতে হবে। এরপর রাজা বলে, এরাই হলো আমাদের ল্যান্ডস। আমি আজ তোমাদের সামনে এদের পরিচয় করিয়ে দিলাম। এরা আমাদের সম্মান রক্ষা করবে এবং আমাদের সুরক্ষা দেবে। পরের দৃশ্যে আর্থার বলে, ওই দিনের অ্যানাউন্সমেন্ট আমার জন্য একটা বড় রিয়ালিটি চেক ছিল। লুকাসই সেই ব্যক্তি যে আমাদের সঙ্গে বিট্রে করেছিল। তার কারণেই আমাদের টিমের অনেকেই মারা গিয়েছিল। আমাকে বলা হয়েছে আমি লুকাসের কাছ থেকে প্রতিশোধ নিতে পারবো না যতক্ষণ না আমি তার বড় ভাইকে হারাতে পারি। কিন্তু এখন তার বড় ভাই শুধু একজন পাওয়ারফুল মেজই নয়, বরং সে এখন একজন ল্যান্স। পরের দৃশ্যে আমরা দেখি একজন মেড আর্থারকে প্রস্তুত করে দিচ্ছে, কারণ আজ এলেনরের জন্মদিন। আর্থার নিচে নামতে যাচ্ছিল, তখন সিলভি এসে তার কাঁধে বসে পড়ে। তখন আর্থার তাকে বলে, না, আজ তুমি এই ঘরেই থাকবে, কারণ আজকের পার্টিতে অনেক গুরুত্বপূর্ণ অতিথি আসবে। যদি তারা তোমাকে দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে, কিন্তু চিন্তা করো না, আমি ফিরে আসার সময় তোমার জন্য অনেক খাবার নিয়ে আসব। এই কথা শুনে সিলভি খুশি হয়ে বলে, ঠিক আছে, তাহলে আমি এখানেই থাকব। এরপর আর্থার নিচে চলে যায়। সে প্রথমে গেটে গিয়ে অতিথিদের স্বাগত জানাতে থাকে। তখন একটি ফ্যামিলি আসে, তাদের সঙ্গে তাদের একটি মেয়েও থাকে। আর্থার খুব ভদ্রভাবে তাদের স্বাগত জানায় আর তারা ভেতরে চলে যায়। ওই মেয়েটির মা মেয়েটিকে বলে, গেটে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে তো বেশ হ্যান্ডসাম, পরে তাকে জিজ্ঞেস করো যে সে তোমার সঙ্গে ডান্স করবে কিনা। এই কথা শুনে মেয়েটি লজ্জা পেয়ে যায়। অন্যদিকে আমরা দেখি ইলাইজা একটি মেয়েকে পটানোর চেষ্টা করছে। সে মেয়েটিকে বলে, আমি খুব শিগগিরই জাইরাস একাডেমিতে যাচ্ছি, তাই চলো না আমরা একদিন একসাথে লাঞ্চ করি। এলাইজা বেশ স্টাইল দেখিয়ে ড্রিঙ্ক করছিল, কিন্তু ভুল করে সেই ড্রিঙ্ক নিজের গায়েই ফেলে দেয়। এটা দেখে মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এই দৃশ্যটা আর্থার দেখে ফেলে এবং হেসে ওঠে, কিন্তু ইলাইজা তাকাতেই আর্থার মুখ ঘুরিয়ে নেয়। এই সময় হঠাৎ রেনল্ড এসে সবার উদ্দেশ্যে অ্যানাউন্স করে, আমার মেয়ে আসছে। এরপর আমরা দেখি
এলিস এলেনরকে নিয়ে আসছে। এলেনর বলে, আমি তো ভেবেছিলাম শুধু একটা ছোট পার্টি হবে, আর আমাকে এই ধরনের ড্রেস কেন পরানো হলো? এলিস কিছু না বলে তার চোখ খুলে দেয়, আর তখন এলেনর দেখে সবাই দাঁড়িয়ে আছে এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। এটা দেখে এলেনর খুব খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি জন্মদিনের অনুষ্ঠানে অনেক ইভেন্ট হচ্ছে, ম্যাজিক শো, সিঙ্গিং শো, আরও নানা আয়োজন। রেনল্ড একটু নেশায় সবার প্রতি ধন্যবাদ জানায় এবং বলে, আমি সত্যিই ভাগ্যবান যে এমন একটা মেয়ে আমার সন্তান। এই কথা শুনে এলেনর লজ্জা পায়। রেনল্ড এরপর বলে, আজকের দিনটা খুবই স্পেশাল, তাই আজ আমার মেয়ে আর আমার ছেলে দুজনেই ড্যান্স করবে। এই কথা শুনে এলেনর অবাক হয়ে যায়, কারণ তারা তো আগে থেকে ড্যান্সের কোনো পরিকল্পনাই করেনি। অন্যদিকে ট্যাবেথা অ্যালিসকে বলে, আমি তো জানতাম না এলেনর আর আর্থার ড্যান্সের প্র্যাকটিস করেছে। এলিস বলে, কারণ ওরা করেনি। এলিস এখন রেগে বলে, রেনল্ড, আমি তোমাকে ছাড়ব না। এলেনর তার মায়ের কাছে গিয়ে বলে, আমি এখন কি করব? আমি তো ড্যান্স করতে পারি না। ঠিক তখনই আর্থার তার কাছে এসে তার হাত বাড়িয়ে দিয়ে বলে, তুমি কি আমাকে তোমার সঙ্গে ড্যান্স করার সুযোগ দেবে? এলেনার হাত বাড়িয়ে দিয়ে বলে, সুযোগ তো দেব, কিন্তু আমি ড্যান্স করতে পারি না। আর্থার হেসে বলে, চিন্তা করো না। এরপর রেনল্ড গান চালিয়ে দেয়। আমরা দেখি আর্থার খুব সুন্দরভাবে ড্যান্স করতে পারে। সে এলেনরকে কোনো কষ্ট না দিয়েই তার সঙ্গে ড্যান্স করায়। সবাই এটা দেখে ভীষণ মুগ্ধ হয়ে যায়। শেষে আর্থার তার ম্যাজিক ব্যবহার করে এলেনরকে হালকা করে ওপরে তোলে এবং খুব স্মুথভাবে আবার নামিয়ে আনে। এটা দেখে সবাই খুবই ইমপ্রেসড হয়ে যায়। আর্থার মনে মনে ভাবে, আমার আগের জীবনের ডান্সের নেওয়া লেসেনগুলো আজ কাজে লাগলো। সবাই তখন এলেনরের চারপাশে জড়ো হয়। ঠিক তখনই জিডিএন এসে আর্থারকে বলে, আমরা কি একটু কথা বলতে পারি? পরের দৃশ্যে আমরা বাইরে একটি ক্যারেজ দেখি। সেখানে এক মেয়ে বসে আছে। সে আরেক মেয়েকে বলে, আমি শুনেছি তুমি আর্থারের খুব কাছের, তুমি কি ভেতরে গিয়ে তার বোনকে উপহার দিতে পারো না? যার সঙ্গে সে কথা বলছিল সে আর কেউ নয়, টেসিয়া। টেসিয়া বলে, আজ আর্থারের মনোযোগ তার বোনের দিকেই থাকা উচিত, আর তাছাড়া আমরা খুব শিগগিরই স্কুলে দেখা করব, তাই আমি ভেতরে যাব না। পরের দৃশ্যে আর্থার জিডিয়নের সঙ্গে কথা বলার জন্য বাইরে যায়। আর্থার জিডিয়নকে বলে, আমি আশা করছি তুমি আমাকে এখানে ডিস্টার্ব করতে আসোনি। তখন জিডিএন বলে, না এমন কিছু না, আমি তো তোমার বোনকে উপহার দিতেও এসেছিলাম। আর আমি তোমাকে এটা জানাতে চাই যে স্টিম ইঞ্জিনের যে ডিজাইনটা ছিল সেটা কাউন্সিল অ্যাপ্রুভ করে দিয়েছে। এখন তার কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। এই সময় আর্থার আমাদের জানায় যে এই কাউন্সিল আসলে আর কিছু নয়, রাজা ও রানীরাই একসাথে বসে আলোচনা করে এই সিদ্ধান্তগুলো নেয়। এরপর আর্থার জিডিয়নকে বলে, কংগ্র্যাচুলেশনস, এসবের জন্য তুমি তো অনেক টাকা পেয়েছো, তাই না? জিডিয়ন বলে, টাকা, খ্যাতি কিংবা শক্তি এর কোনোটাই আমার দরকার নেই। আমার এমন একটা জিনিস দরকার যেটা কাউন্সিল কখনোই আমাকে দিতে পারবে না। জিডিয়ন সেটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই কয়েকজন লোক সেখানে এসে জিডিয়নকে বলে, আমরা আপনার অনেক বড় ফ্যান, আপনার ডিজাইন আমাদের খুব পছন্দ। এইভাবে জিডিয়ন তাদের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। আর্থার সেখানে দাঁড়িয়ে থাকে। জিডিয়ন আর্থারকে বলে, কোথাও যেও না, আমি ওদের সঙ্গে কথা শেষ করে তোমার কাছে আসছি। জিডিয়ন যখন সেই লোকদের সঙ্গে কথা বলতে থাকে তখন আর্থার মনে মনে ভাবে, তুমি তো বলেছিলে তোমার খ্যাতি দরকার নেই, অথচ এখন খ্যাতি পেয়ে কতটা এক্সাইটেড হয়ে পড়েছ। এরপর আর্থার একা দাঁড়িয়ে ভাবে, হয়তো অতিথিরা ধীরে ধীরে চলে যেতে শুরু করেছে। ঠিক তখনই ওইখানে লিলিয়া চলে আসে। সে আর্থারকে বলে, দুঃখিত, আমি আগে তোমার সঙ্গে দেখা করতে পারিনি, আমি একটু দেরিতে এসেছি। আমি আগে এলেনরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। আর্থার বলে, কোনো সমস্যা নেই, আমি জানি তুমি এখন একাডেমির স্টুডেন্ট কাউন্সিলের সেক্রেটারি হয়ে গেছো, তাই তুমি ব্যস্ত। যাক, এসব কথা বাদ দাও, অনেকদিন পর দেখা হলো লিলিয়া। আর্থারকে দেখে লিলিয়াও একটু লজ্জা পায়। সে বলে, হ্যাঁ, সত্যিই অনেক দিন হয়ে গেছে। এই কথা বলার পর সে মনে মনে ভাবে, আর্থার কি সবসময়ই আমার থেকে এত লম্বা ছিল? পরের দৃশ্যে আমরা দেখি ওরা দুজন অনেক গল্প করে। তখন আর্থার বলে, দেখে মনে হচ্ছে তুমি একাডেমিতে বেশ ভালোই করছো, আর এখানে দেখো কত ছেলে তোমার দিকেই তাকিয়ে আছে। একাডেমিতেও তুমি নিশ্চয়ই খুব জনপ্রিয়, তাই না? এ কথা শুনে লিলিয়া লজ্জা পেয়ে বলে, না না, আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই, আসলে তোমার সঙ্গে দেখা হওয়ার পরই আমার জীবন বদলে গেছে, এর জন্য ধন্যবাদ।
এটা শুনে আর্থার বলে, যদি তাই হয় তাহলে তুমি যাকে ডেট করবে তাকে আমি নিজেই অ্যাপ্রুভ করব, ঠিক আছে? এই কথা শুনে লিলিয়ার মন ভেঙে যায়, কারণ এই কথার মাধ্যমে আর্থার তাকে ইনডাইরেক্টলি রিজেক্ট করে দেয়। লিলিয়া একটু মন খারাপ করে বলে, ঠিক আছে, আমি তোমাকে জানিয়ে দেব। ঠিক তখনই জিডিএন সেখানে চলে আসে। সে লিলিয়াকে বলে, দুঃখিত, আমি কি একটু সময়ের জন্য আর্থারের সঙ্গে কথা বলতে পারি? এটা শুনে লিলিয়া সেখান থেকে চলে যায়। এরপর জিডিয়ান আর্থারকে বলে, তুমি সত্যিই অদ্ভুত, এই মেয়েটা তোমাকে পছন্দ করে। আর্থার বলে, আমি জানি। জিডিএন অবাক হয়ে বলে, তোমাদের তো বেশ ভালো বন্ধুত্ব, তাহলে তুমি ওর সঙ্গে রিলেশনশিপে যাবে না? আর্থার বলে, লিলিয়া আমাকে এমন একজন মানুষ হিসেবে দেখে যে তার জীবন বদলে দিয়েছে। আমার প্রতি ওর অনুভূতিটা ভালোবাসা নয়, বরং কৃতজ্ঞতার। ও এখনও সেটা বুঝতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে যখন ও বড় হবে তখন নিজেই বুঝে যাবে তার আসল অনুভূতি কী। আমার প্রতি ওর অনুভূতি ঠিক সেই রকম যেমন কেউ তার হিরোকে দেখে। এই কথা শুনে জিডিএন অবাক হয়ে যায়। সে বলে, তুমি এতটাই ম্যাচিওর যে তোমার বয়স কত আমি বুঝতেই পারি না। এটা শুনে আর্থার বলে, তুমি এখানে আমাকে লাভ অ্যাডভাইস দিতে আসোনি, তাই তো? বলো, তোমার আসল কাজ কি? তখন জিডিএন বলে, হ্যাঁ, যেমনটা আমি আগেও বলেছিলাম, আমার টাকা, খ্যাতি কিংবা শক্তি কিছুই দরকার নেই। আমার এমন একটা জিনিস দরকার যেটা কাউন্সিল আমাকে দিতে পারবে না, আর সেটা হলো তোমার জ্ঞান। তখন আর্থার বলে, আমি যখন তোমাকে স্টিম ইঞ্জিনের ব্লুপ্রিন্ট দিয়েছিলাম তখন থেকেই আমার সন্দেহ হচ্ছিল। আমার মনে হয়নি যে এভাবে আমার এই পৃথিবী বদলানো উচিত। যদি আমি আমার জ্ঞান তোমার সঙ্গে শেয়ার করি তাহলে এই দুনিয়া আরও দ্রুত বদলে যাবে। আমার মনে হয় না এভাবে হস্তক্ষেপ করা আমার ঠিক হবে। এ কথা শুনে জিডিয়ান এক্সাইটেড হয়ে বলে, তার মানে তোমার কাছে এমন আইডিয়া আছে যেগুলো দিয়ে সত্যি এই দুনিয়াকে বদলে ফেলা যায়? তখন আর্থার তাকে থামিয়ে বলে, একটু থামো, আমি পরিষ্কার করে বলি, আমি এমন কোনো কাজ করব না যা শুধু তোমার সেলফিশনেসের কিউরিওসিটি মেটানোর জন্য করা হয়। এটা শুনে জিডিএন একটু ঘাবড়ে যায় এবং বলে, ঠিক আছে, তাহলে একটা কাজ করি, তুমি আমাকে কিছু ইনফরমেশন দেবে আর তার বদলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি এটা বলছি না যে তুমি আমাকে দুনিয়া বদলে দেওয়ার মতো আবিষ্কারের আইডিয়া দাও, শুধু মাঝে মাঝে কিছু আইডিয়া দিলেই চলবে। এর বদলে আমি তোমার পার্সোনাল বেনিফ্যাক্টর হব, মানে তোমার যে যে আর্টিফ্যাক্টের দরকার হবে আমি সেগুলো জোগাড় করে দেব। এই প্রস্তাবটা আর্থারের খুব পছন্দ হয়। সে জিডিয়নের সঙ্গে হাত মিলিয়ে বলে, ঠিক আছে। পরের দৃশ্যে আমরা দেখি এলেনোর তার জন্মদিনের গিফট খুলছে, কিন্তু বারবার শুধু সুন্দর সুন্দর ড্রেস পেয়ে সে একটু বিরক্ত হয়ে যায়। এমন সময় আর্থার সেখানে আসে এবং বড় একটি গিফট দেখে বলে, এই গিফটটা একটু আলাদা মনে হচ্ছে। এটা দেখে এলেনোর খুব এক্সাইটেড হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে গিয়ে গিফটটা খুলে ফেলে। গিফট থেকে একটি চিঠি নিচে পড়ে যায়, যেটা আর্থার তুলে নিয়ে পড়তে শুরু করে। আর এলেনোর গিফট খুলতেই ভেতর থেকে একটি ধনুক বের হয়, যেটা দেখে সবার খুব পছন্দ হয়। ভিনসেন্ট দেখে বলে, এই ধনুকটার ডিজাইনটা একটু এলফদের মতো লাগছে, কে পাঠিয়েছে এটা? উপহারের ওপর কোনো নাম লেখা ছিল না, কিন্তু আর্থার বুঝে যায় যে নিশ্চয়ই এটা টেসিয়া পাঠিয়েছে। এরপর এলেনোর আর্থারকে বলে, আপনি কি গিফট দেবেন না? এ কথা শুনে অ্যালিস তাকে বলে, এইভাবে কি গিফট চাওয়া হয়? এটা দেখে আর্থার হাসে এবং নিজের গিফট বের করে। সেই গিফটটা এলেনরকে দেয় আর তার মাকেও দেয়। এলেনর উপহার খুলতেই ভেতর থেকে ওই পেন্ডেন্ট বের হয়। আর্থার বলে, এই পেন্ডেন্টটা তোমাদের তখন সাহায্য করবে যখন আমি আর বাবা আশেপাশে থাকব না। এই সময় ট্যাবেথা জিজ্ঞেস করে, আর্থার, তুমি এগুলো কোথা থেকে পেলে? আমারও একটা চাই। তখন ভিনসেন্ট বলে, দুঃখিত, কিন্তু এগুলো একদম ইউনিক, তাই এমন আর নেই। এরপর আর্থার নিজে এলেনরের গলায় পেন্ডেন্টটা পরিয়ে দেয় এবং বলে, হ্যাপি বার্থডে সিস। পরের দৃশ্যে জিডিএন আর্থারকে তার ল্যাবে নিয়ে আসে। আর্থার বলে, তোমার আমাকে এখানে আনার দরকার ছিল না। জিডিএন বলে, তুমি নিজেকে লাকি মনে করছো না কেন? তুমি জানো না কাউন্সিলের লোক ছাড়া এখানে আর কেউ আসতে পারে না। আর্থার বলে, হ্যাঁ, তুমি এটা আমাকে অনেকবার বলেছ। আমাকে এখানে আনার জন্য ধন্যবাদ, আমি বেশ ইমপ্রেসড। জিডিএন বলে, কিন্তু তোমার মুখ দেখে তো একদমই তা মনে হচ্ছে না। আর্থার বলে, আমি এক্সাইটেড হবই বা কিভাবে? এই প্রজেক্টে একটু একটু করে যতবারই অগ্রগতি হয় তুমি ফোন করে আমাকে সব জানিয়ে দাও। এই কথা শুনে জিডিএন বলে, মনে হচ্ছে রাতভর তোমাকে ফোন করার পরও আমরা খুব একটা কাছাকাছি হতে পারিনি। আর্থার বলে, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও কেন? নিজের বয়সী বন্ধু বানাও। জিডিএন বলে,
আমি শুনেছি তোমার জন্মদিন হয়ে গেছে। তোমার বোনের জন্মদিনের পার্টিটা তো দারুণ ছিল। তোমারটাও কি এমনই ছিল? আর্থার বলে, না, আমি বলেছিলাম আমার জন্মদিনটা শুধু পরিবারের লোকজনের সঙ্গেই হবে। জিডিএন বলে, এই নাও, আমি জানি তোমার জন্মদিন পেরিয়ে গেছে, কিন্তু এটা তোমার জন্মদিনের উপহার। উপহারটা দেখে আর্থার বলে, এটা কি? অন্তত জন্মদিনের উপহারটা একটু র্যাপ তো করতে পারতে। জিডিএন বলে, তাহলে আমি এটা ফিরিয়ে নিচ্ছি। আর্থার হেসে বলে, আরে আমি মজা করছিলাম, দাঁড়াও খুলে দেখি। উপহারের ভেতরে একটি ব্রেসলেট থাকে। আর্থার সেটা পরে নেয় এবং বলে, এটা আমার জন্য বানানোর জন্য ধন্যবাদ। জিডিএন বলে, স্টিম ইঞ্জিন বানাতে তুমি আমাদের এত সাহায্য করেছ, এটা তো তার বিনিময় কিছুই না। তবে আমি জানতে চাই, তোমার এই ব্রেসলেটটা কেন দরকার? তুমি কি তোমার 2টা এলিমেন্ট লুকাতে চাইছো? এমন তো বলবে না যে তুমি 4টা এলিমেন্ট ব্যবহার করতে পারো। আর্থার বলে, হ্যাঁ, আমি সত্যিই 4টা এলিমেন্ট ব্যবহার করতে পারি। এই কথা শুনে জিডিএন প্রচণ্ড অবাক হয়ে যায়। সে বলে, তুমি সত্যিই 4টা এলিমেন্ট ব্যবহার করতে পারো? কিন্তু তুমি যদি এই ব্রেসলেট বানাতে বলো, তার মানে তুমি তোমার ক্ষমতা লুকাতে চাও। তাহলে আমাকে কেন বললে? আর্থার মুচকি হেসে বলে, তুমি যত বেশি জানবে আমি কতটা স্পেশাল, তত বেশি ফ্রি জিনিস আমাকে দেবে, ঠিক তো? জিডিএন বলে, তুমি তো খুবই চালাক। জানো, এটা যদি সবাই জেনে যায় তাহলে পুরো দুনিয়া কেঁপে উঠবে। আমি এখনো পুরোপুরি বিশ্বাস করছি না, প্রমাণ চাই। আর্থার বলে, ঠিক আছে, কোনো একদিন আমি তোমাকে প্রমাণ দেখাবই। এরপর আর্থার বলে, তুমি যে স্টিম ইঞ্জিন দিয়ে জাহাজ বানাচ্ছ, সেটা তো খুব দ্রুতই তৈরি হচ্ছে। জিডিএন বলে, হ্যাঁ, তুমি স্কুলে ভর্তি হওয়ার কিছুদিন পরেই জাহাজটা রেডি হয়ে যাবে। আমরা তখন বিশাল জাহাজটা দেখি, যেটা সত্যিই অনেক বড়। পরের দৃশ্যে আর্থার সেখান থেকে চলে যেতে যেতে ভাবে, জিডিয়ান সত্যি খুব দ্রুত কাজ করছে। এলেনরের জন্মদিন 4 মাস আগে ছিল। এই সময়ের মধ্যেই সে পুরো টিম গুছিয়ে সব কাজ এগিয়ে নিয়েছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার ট্রেনিংয়ের সময় থাকবে না। যেহেতু জিডিয়ান আমাকে এই ব্রেসলেট দিয়েছে, এখন আমি উইন্ড আর আর্থ ম্যাজিককে ফায়ার আর ওয়াটার ম্যাজিকের মতো শক্তিশালী করার চেষ্টা করতে পারবো। ঠিক তখনই সে হঠাৎ এক মাতাল লোকের সঙ্গে ধাক্কা খায়। লোকটার সঙ্গে 2টো মেয়েও ছিল। লোকটা রেগে গিয়ে বলে, তোমার চোখ আছে তো, দেখতে পাও না? আর্থার মনে মনে ভাবে, আমি সবসময় কেন এমন অদ্ভুত লোকদের সঙ্গে ধাক্কা খাই? লোকটা বলে, আমি একজন প্রফেসর, তোমাকে এভাবে ছেড়ে দিতে পারি না, তোমাকে শিক্ষা দিতে হবে। এ কথা বলে সে আর্থারের চুলের রাবার খুলে দেয় এবং বলে, ছেলেদের চুল ছোট রাখা উচিত আর শক্তপোক্ত হওয়া উচিত আমার মতো। এরপর সে রাবারটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তোমার দ্বিতীয় শিক্ষা, আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে। সে নিজের পাওয়ার ব্যবহার করে আর্থারকে হাঁটু গেড়ে বসাতে চায়, কিন্তু আর্থার একদম নড়ে না। এটা দেখে লোকটা অবাক হয়ে যায়। আর্থার বলে, ভুলটা আমারই ছিল, তাই আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার গায়ে হাত তুলবে না, না হলে এর ফল খারাপ হবে। লোকটা চেঁচিয়ে বলে, তোর এত সাহস? আমি জাইরাস একাডেমির প্রফেসর। আর্থার তাকে ইগনোর করে চলে যেতে থাকে। তখন লোকটা বলে, তুই ম্যাজিক ব্যবহার করতে পারিস, এর মানে তুই একাডেমিতে আসবি, সেখানে এলে আমি তোকে শিক্ষা দেব। এই কথা শুনে আর্থার বলে, ঠিক আছে, আমি সেই দিনের অপেক্ষায় থাকব। এই কথা বলে আর্থার লোকটার পেন্ডেন্ট ফিরিয়ে দেয়। এটা দেখে লোকটা অবাক হয়ে ভাবে, আমার পেন্ডেন্ট খুলে নিল কখন আমি বুঝতেই পারিনি। পরের দৃশ্যে আর্থার বাড়ি ফিরতেই সিলভি আর এলেনর তার দিকে লাফ দেয়, কিন্তু আর্থার ম্যাজিক ব্যবহার করে তাদের থামিয়ে জিজ্ঞেস করে, মা কোথায়? এলেনর বলে, ইলাইজার সঙ্গে লিভিং রুমে, কারণ জাইরাস একাডেমি থেকে তোমার জন্য একটা প্যাকেজ এসেছে। আর্থার লিভিং রুমে যায়। ইলাইজা বলে, দেখো, আমাদের ইউনিফর্ম এসে গেছে। আর্থার ইউনিফর্ম দেখে খুশি হয়ে বলে, আমি আগে অনাথ ছিলাম, তারপর রাজা হলাম, তারপর আবার শিশু, তারপর অ্যাডভেঞ্চারার, আর এখন মনে হচ্ছে আমি অবশেষে একজন স্টুডেন্ট হব। এরপর আমরা লুকাস, প্রিন্সেস ক্যাথলিন আর টেসিয়াকেও দেখি, তারাও একাডেমিতে যাওয়ার জন্য প্রস্তুত। আর্থার বলে, আমি জানি না এই দুনিয়া আমাকে আর কি কি শেখাবে, কিন্তু আমি তার জন্য প্রস্তুত। ঠিক এখানেই সিজন 2 শেষ হয়ে যায়। পরের সিজনে আর্থার অবশেষে একাডেমিতে যাবে, যেখানে সে অনেক পাওয়ারফুল মানুষের সঙ্গে দেখা করবে আর দারুণ সব অ্যাডভেঞ্চার করবে। যদি তোমরা সেই সিজনও দেখতে চাও তাহলে এই ভিডিওতে 200 লাইক করে দাও। তো এখানেই আমি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।